আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে। আজকে তোমাদেরকে আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে যে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো, তোমরা বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে। আমরা খুব শীঘ্রই আর কি শুরু করব ক্লাসটা নেওয়া। তো তোমরা দ্রুত লাইভটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। রিমি কমেন্ট করছে, তারপর তাসনিম আক্তার কমেন্ট করছে। তো আমরা ওয়েট করতেছি, তোমরা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। সবাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও আজকে, কারণ আজকে জৈব যৌগ তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমার কৃষির জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এইচএসসি যারা 23 ব্যাচ আছো, তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে জৈব রসায়ন থেকে কিন্তু অলমোস্ট কোশ্চেন আসেই প্রতি বছর, অনেকগুলোই কোশ্চেন আসতেছে এবং কৃষিতে অনেক কোশ্চেন আসতেছে। তো বেশি বেশি লাইভটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে। আমরা খুব শীঘ্রই শুরু করে দিব আর কি। অলরেডি অনেকেই যুক্ত হয়েছো, আমরা কিছুক্ষণ ওয়েট করি আর কি, খুব শীঘ্রই শুরু করে দিব। আচ্ছা, তো তোমাদেরকে বলে রাখি, আজকের ক্লাসে তোমাদেরকে বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে? বেশি বেশি করে কমেন্ট করবা, তাহলে আমরা আজকে চেষ্টা করব যে জৈব রসায়ন যাতে আমাদের আর কোনো ঘাটতি না থাকে, আজকের ক্লাস থেকে আমরা যতদূর পারবো কমপ্লিট করে যাব, পরবর্তীতে যাতে আমাদের যেন সমস্যা না হয়। কারণ আজকে আমরা অনেকগুলো অবজেক্টিভ সলভ করব তোমার জৈব যৌগের উপর। তো এই অবজেক্টিভগুলো সলভ করলে কিন্তু তোমার আলটিমেটলি পরে আর কি যখন সলভ করতে যাবে কোশ্চেন ব্যাংক, তখন কিন্তু আর সমস্যা হবে না, খুব দ্রুতই সলভ করতে পারবা। তো চেষ্টা করবো আর কি আজকের ক্লাস থেকে যতদূর পারা যায় আমরা হচ্ছে যত অবজেক্টিভ সম্ভব আর কি সলভ করার চেষ্টা করবো আর কি। তো তোমরা দ্রুত আর কি যারা এখনও অনলাইনে ক্লাসে যুক্ত হও না, তারা দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, আর আরেকটা কথা বলে রাখি আর কি, তো আজকের ক্লাসে তোমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে এই কারণ আজকে মনে করো যে যারা হচ্ছে বেশি তোমরা কমেন্ট করবা, বেশি তোমাদের ইন্টারাকশন থাকবে, তো তাদের জন্য আর কি একটা গিফট আছে আর কি। তো তাদেরকে তোমার যেই কৃষির যেই মডেল টেস্ট আছে, এটা তোমার এই ক্লাসের মধ্যে থেকেই যে বেশি কমেন্ট করবা বা যে বেশি অ্যাক্টিভ থাকবা, তাকে এই তোমার কৃষি মডেল টেস্টটা কি ফ্রি দেওয়া হবে, ঠিক আছে? তো চেষ্টা করবো আর কি বেশি বেশি কমেন্ট করার বা বেশি বেশি লাইভটা শেয়ার করার। তো এরকম একজনকে আর কি এখান থেকে নির্বাচন করা হবে, যাকে হচ্ছে কৃষি মডেল টেস্ট আর কি ফ্রি দেওয়া হবে। তো সবাই চেষ্টা করবো আর কি এই ক্লাসটা বেশিক্ষণ ধরে করার, ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আর কি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। যে বেশি অ্যাক্টিভ থাকবা বা যে বেশি কমেন্ট করবা বা সঠিক উত্তর দিবা বা ইন্টারাকশন করবা আর কি বেশি, তাকে আর কি এই বইটা দেওয়া হবে আর কি, কৃষি মডেল টেস্ট বইটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। তো আর কি বেশি দেরি না করে আসো, শুরু করে দিই। আমরা দেখি আর কি যে তোমাদের অলরেডি কিন্তু কৃষি আজকে মেবি তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল কৃষির জন্য। তো তোমরা অলরেডি কৃষির জন্য যারা ফর্ম ফিল আপ করছো, তাদের জন্য সবার জন্য শুভকামনা, যে আর কিছুদিন পরে কিন্তু কৃষির এক্সাম। আর কৃষিতে কিন্তু সিট আছে অলমোস্ট 3000+। তো তোমাদের যাদের অনেকেরই কোথাও চান্স হয় নাই বা হচ্ছে না, তো তাদের হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নাই, কারণ কৃষিতে কিন্তু চান্স পাওয়া কিন্তু তুলনামূলক সহজ আছে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে। বা এখন আর কি তোমাদের কম্পিটিশনটা কম, এখানে কিন্তু অনেক সিট আছে, তো এখানে কম্পিটিশন তুলনামূলক কম। হ্যাঁ, একেবারে যে সহজ তা না, বাট আমি যদি হিসাব করি যে সিট কিন্তু অনেক বেশি, 3000টা সিট। তো তোমরা যদি একটু কাইন্ডলি ভালো মতো পড়ো এই কয়েকটা দিন, সামনের কয়েকটা দিন, এবং বাকি ক্লাসগুলো যেগুলো আছে, বাকি সব অধ্যায় আছে, যেমন রসায়নের বাকি অধ্যায়গুলো, বায়োলজি বাকি অধ্যায়গুলো যদি ভালো মতো সলভ করতে পারো, যেসব কোশ্চেন আসছে ওইসবই আমি সলভ করলাম, বা ওই টপিকগুলো যদি ভালো মতো সলভ করি, এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পাবো আর কি। তো তোমরা চেষ্টা করো যে ভালো মতো আর কি এই ক্লাসগুলো করার আর কি। তো আমরা খুব শীঘ্রই আর কি শুরু করে দিব। তো শুরু করে ফেলি আর কি। আচ্ছা, তো তার আগে বলি যে কৃষিতে রসায়নের উপর কীরকম কী কোশ্চেন আসে আর কি। তো কৃষিতে কিন্তু রসায়নে কিন্তু খুব ডিপ থেকে কিন্তু কোশ্চেন আসে এমন কিন্তু না। তোমরা অনেকেই জাহাঙ্গীরনগরে এক্সাম দিছো, তো ওইখানে কি দেখতে পারছো যে ওখানে কিন্তু অনেক ডিপ থেকে কোশ্চেন আসে, বাট এখানে কিন্তু অত ডিপ থেকে কোশ্চেন আসে না, এখানে কিন্তু একটু উপর থেকে কোশ্চেন আসে। বা তুমি যেগুলো বইয়ের দাগানো লাইনগুলো, বা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, বেশিরভাগই দেখা যায় মেডিকেল প্রিপারেশনালরাই কৃষি এক্সাম দেয়। তো যারাই মেডিকেল প্রিপারেশন নিচ্ছ না কেন, ওই পড়াগুলাই একটু ভালো মতো পড়তে হবে, জাস্ট একটু আর কি করতে হবে যে কৃষির কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে বুঝে আমরা ওই অনুযায়ী আগাবো। এক্সট্রা কিন্তু আলাদা যে তোমার অনেক কিছু পড়া লাগতেছে এমনটা কিন্তু না। যেমন মেডিকেলের প্রস্তুতি নিয়ে যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, তখন কিন্তু অন্য রকমের কেমিস্ট্রি পড়া লাগছে, অন্যভাবে কেমিস্ট্রি পড়া লাগছে, মেডিকেলের সাথে আলাদা। বা ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের সাথে ডিউর কোশ্চেন অনেকটা আলাদা, বাট কৃষির কিন্তু মেডিকেলের সাথে অনেকটাই মিলে যায়, ঠিক আছে? এই জন্য মেডিকেল যারা আসছো, মেডিকেল চান্স মিস করছো বা জাহাঙ্গীরনগরে চান্স পাও নাই, বা এরকম যারা আসছো বিভিন্ন ভার্সিটিতে চান্স পাও নাই, তোমাদের হতাশার কোনো কারণ নাই, কারণ হচ্ছে ওই প্রিপারেশন দিয়ে তোমাদের কৃষি কিন্তু অনেকটাই কাভার হয়ে যাচ্ছে। তো কৃষির জন্য আর কি আমরা
চেষ্টা করবো আর কি যেসব দাগানো লাইন পড়ে আসছি ওই সব দাগানো লাইনই বারবার পড়া, ঠিক আছে। কমন জিনিসই কিন্তু ভুল হয়, তো কমন জিনিস যাতে ভুল না হয়, তোমার চান্স না পাওয়ার একটা অন্যতম কারণ কিন্তু এই কমন জিনিস ভুল হওয়া। তো কমন জিনিস যাতে ভুল না হয় এই জন্য আমরা চেষ্টা করব যে দাগানো লাইনগুলাই বারবার পড়ার ট্রাই করবো আর কি, ঠিক আছে। তো চলো আর দেরি না করে শুরু করে দিই। আচ্ছা দেখো আমরা দেখি যে ফার্স্টের কোশ্চেনটা কি আসছে। তো দেখো আর কি ফার্স্টের কোশ্চেনটা বলছে যে কোনটি নিউক্লিওফাইল, ঠিক আছে। তো তোমরা ফার্স্টে কোশ্চেন আসছে কোনটি নিউক্লিওফাইল, তো তোমরা বলো তো কোনটা নিউক্লিওফাইল। 1 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো সবাই, কোনটা নিউক্লিওফাইল 1 নম্বর কোশ্চেন। আজকে সবাই বেশি বেশি কমেন্ট করবা, ঠিক আছে, কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, তারপর আমি এক্সপ্লেন করে দিব আর কি। ফার্স্টে অ্যান্সার দাও কোনটি নিউক্লিওফাইল, বলো তো নিচের কোনটা নিউক্লিওফাইল। তো দেখো নিউক্লিওফাইল জিনিসটা কি, আগে আমি বলি যে নিউক্লিওফাইল হচ্ছে যারা কি করে বলো তো, যারা হচ্ছে নিউক্লিয়াসকে কর্তৃক আকর্ষিত হয়। নিউক্লিওফাইল, ফাইল মানে কি বলতো আকর্ষী, যারা নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হয় তাদেরকে কি বলা হয় বলতো নিউক্লিওফাইল। তো নিউক্লিয়াস কর্তৃক কারা আকর্ষিত হবে, নিউক্লিয়াসে চার্জ কি আছে বলতো, নিউক্লিয়াসে আছে তোমার হচ্ছে প্রোটন আছে, তাহলে নিউক্লিয়াসে চার্জ কি হবে পজিটিভ হবে, নিউট্রনে তো কোনো চার্জ নাই, প্রোটনের চার্জ আছে পজিটিভ হবে, তাহলে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হবে কে, নিশ্চয়ই যাদের কি আছে, যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে বা নেগেটিভ যারা আছে তারাই কি হবে তোমার হচ্ছে নিউক্লিওফাইল হবে। মানে নিউক্লিয় কথাটা আসছে হচ্ছে নিউক্লিয়াস, আর ফাইল মানে হচ্ছে কি বলতো আকর্ষী, তাহলে নিউক্লিয়াস কর্তৃক যারা আকর্ষিত হয় তাদেরকেই কে বলা হচ্ছে বলতো নিউক্লিওফাইল। তো আমরা এখন দেখবো যে কার মুক্তজোড় ইলেকট্রন আছে বা কার ঋণাত্মক আয়ন আছে আর কি, তারাই কি হবে বলতো নিউক্লিওফাইল। তাহলে অ্যান্সার কোনটা হবে, হ্যাঁ একজন NH4+ লিখছো, NH4+ কিন্তু না, আমার দেখতে হবে NH3 যদি থাকতো তাহলে হয়তো, NH3 তে মুক্তজোড় ইলেকট্রন আছে তাহলে NH3 হইতো, বাট এটা NH3 এটা NH4+। তো এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, এখানেও নাই, এখানেও নাই, তো মুক্তজোড় ইলেকট্রন আছে কোথায়, পানিতে আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো এ হবে। তো তোমরা যারা এ কমেন্ট করছো তারা রাইট, বাকি অনেকেই সি কমেন্ট করছো, সি হবে না, অ্যান্সার হবে এ, ঠিক আছে। এরপর দেখো নিচে বলছে যে সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন নিচের কোনটি, স্থায়ী সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটি হবে বলো তো, দুইয়ের অ্যান্সার কোনটা হবে, দেখো সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটা হবে অ্যান্সার। তো দেখো কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ক্রম যদি আমি যাই, তো স্থায়িত্বের ক্রম যেটা আছে এটা আমরা মনে রাখবো এভাবে, দেখো 3 ডিগ্রি 3 2 1, তারপর হচ্ছে 1 2 3, ঠিক আছে 3 2 1, তারপরে কোনটা বলো তো 1 2, তারপরে কি বলো তো 3, ঠিক আছে, এটাতে আমরা মনে রাখবো। তোমরা দ্রুত লাইভটা শেয়ার করে দাও বেশি বেশি। আচ্ছা তো দেখো 3 2 1, তারপর হচ্ছে 1 2 3, তোমার বা প্লাস, এগুলো এদিকে সব প্লাস আর এদিকে হচ্ছে সব মাইনাস, ঠিক আছে। আচ্ছা তো মনে রাখবা যে স্থায়িত্ব যে ক্রমটা আছে এইটা এই দিক থেকে আস্তে আস্তে কমতেছে, সবচেয়ে বেশি স্থায়ী হচ্ছে এই দিক। তো স্থায়িত্বের ক্রমটা হচ্ছে আমি যদি দেখাই এই দিকে হচ্ছে স্থায়িত্বের ক্রম কি হচ্ছে বলো তো বাড়তেছে, বলবা 3 2 1, তারপর হচ্ছে -1 -2 -3, ঠিক আছে এভাবে মনে রাখবা 3 2 1, তারপর হচ্ছে -1 -2 -3 আর কি। আমরা তো সাধারণত জানি যে বাম দিকে মাইনাস ডান দিকে প্লাস হয়, বাট এই ক্ষেত্রে একটু উল্টা করে মনে রাখবো যে 3 2 1, তারপর হচ্ছে কি -1 -2 -3। তো স্থায়িত্বের ক্রম সব থেকে বেশি হবে কোথায় বলো তো 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, আর মাইনাসের ক্ষেত্রে -1 ডিগ্রি, -2 ডিগ্রি, তারপরে কোন তো বলতো -3 ডিগ্রি। তো বলছে সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন, মানে এটা হচ্ছে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আর এটা হচ্ছে তোমার কার্বো অ্যানায়নের ক্ষেত্রে, ঠিক আছে। তো ক্যাটায়নের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে তাহলে 3 ডিগ্রি, এখন আমাদের দেখতে হবে যে 3 ডিগ্রি কোনটা আছে। তো দেখো এখানে এটা কয় ডিগ্রি বলো তো, এইটা হচ্ছে তোমার দেখো এইটা হচ্ছে কয় ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, ঠিক আছে 3 ডিগ্রি কোনটা আছে দেখো এইটা কয় ডিগ্রি বলো তো 3 ডিগ্রি, যে কার্বনের সাথে 3টা কি মূলক আছে অ্যালকাইল মূলক আছে, R3 মূলক আছে, ঠিক আছে C+ এর সাথে, যেহেতু এখানে 3টা কি মূলক আছে অ্যালকাইল মূলক আছে, তাহলে এটা কয় ডিগ্রি বলো তো 3 ডিগ্রি, বাকি কিন্তু এগুলো কিন্তু 3 ডিগ্রি না, ঠিক আছে। তো 3 ডিগ্রি যেটা আছে সেটাই কি হবে আমার অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কত হবে বলো তো, হ্যাঁ তাহলে অ্যান্সার হবে ডি নাম্বারটা, ঠিক আছে তাহলে অ্যান্সার হবে ডি। চলো আমরা নেক্সট কোশ্চেন চলে যাই, আজকে অনেকগুলো অবজেক্টিভ সলভ করতে হবে। আচ্ছা তার আগে একটা জিনিস দেখাই রাখি, দাঁড়াও ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের বিষয়টা ক্লিয়ার করে দিই। আচ্ছা তো দেখো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল, এই ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল চিনার একটা উপায় আজকে আমরা দেখে আসো। ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল যেহেতু কোশ্চেন আসতেছে এটা আমাদের বুঝতে হবে। তো দেখো ইলেকট্রোফাইল কারা, তো ইলেকট্রোফাইল আমি বলছি যে যারা হচ্ছে ইলেকট্রন কর্তৃক আকর্ষিত হয়, মানে নেগেটিভ কর্তৃক আকর্ষিত হয়। তো নেগেটিভ কর্তৃক আকর্ষিত হবে কারা, পজিটিভ চার্জ যাদের আছে তারাই তো নেগেটিভ চার্জ কর্তৃক আকর্ষিত হবে। তাহলে দেখো এখানে সব পজিটিভ চার্জ তুমি যাদের দেখতে পাবা তারাই কি হবে বলো তো ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইল কারা হবে, যারা নেগেটিভ চার্জ হবে তারাই কি হবে নিউক্লিওফাইল। আচ্ছা আমি তো পজিটিভ আর নেগেটিভ চার্জ দেখে তো চিনতে পারলাম, এছাড়া আমি আর কি দেখে চিনতে পারি, যেগুলো পজিটিভ চার্জ আছে ওগুলো দেখে আমি বুঝলাম, নেগেটিভ চার্জ আছে ওগুলো দেখেও বুঝলাম, বাট যাদের কোনো চার্জ নাই এগুলো চেনার উপায় কি। তো এরকম চেনার উপায় হচ্ছে যে দেখো এদের কি আছে বলতো ফাঁকা অরবিটাল আছে, এদের কি ফাঁকা অরবিটাল আছে। তো ফাঁকা অরবিটাল থাকলে কি হবে, এরা ইলেকট্রনকে কি করবে স্থান দিতে পারবে, ঠিক আছে। আর এদের ক্ষেত্রে নিউক্লিওফাইল চেনার উপায় হচ্ছে যাদের মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে আমি তো পজিটিভ আর নেগেটিভ দেখে চিনতে পারতেছি। আর ইলেকট্রোফাইল চেনার আরেকটা উপায় হচ্ছে যাদের ফাঁকা অরবিটাল আছে,
ঠিক আছে। আর AlCl3 এর ক্ষেত্রেও কি ফাঁকা অরবিটাল আছে, কারণ অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন আছে, ক্লোরিনেরও কয়টা আছে, মানে ক্লোরিন কয়টা ক্লোরিনের সাথে যুক্ত আছে 3টা, টোটাল 6টা, আরও কি ইলেকট্রন নিতে পারবে, ফাঁকা আছে। BF3 এর ক্ষেত্রেও ফাঁকা আছে, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে কিন্তু কোনো ফাঁকা নাই, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো আরও ইলেকট্রন উল্টা রয়ে গেছে, এখানে মুক্তজ ইলেকট্রন আছে একটা, পানির ক্ষেত্রে মুক্তজ ইলেকট্রন আছে কয়টা বলো তো, 2টা। তো এই ক্ষেত্রে কিন্তু মুক্তজ ইলেকট্রন আছে, যার কারণে এগুলো কি হবে, নিউক্লিওফাইল, মানে নিউক্লিয়াস কর্তৃক আকর্ষিত হবে কারা, ইলেকট্রন। আর ইলেকট্রোফাইল মানে হচ্ছে কি বলতো, ইলেকট্রনকে কি করতে পারে, ইলেকট্রন কর্তৃক আকর্ষিত হবে, ঠিক আছে। তো ইলেকট্রনকে আকর্ষণ করে নিয়ে আসবে, তো ইলেকট্রন আকর্ষণ করতে নিয়ে আসতে গেলে কি হবে, আমার অরবিটাল থাকতে হবে ফাঁকা। তো যাদের ফাঁকা অরবিটাল আছে তারা হবে ইলেকট্রোফাইল, আর যাদের হচ্ছে মুক্তজ ইলেকট্রন আছে তারা হবে নিউক্লিওফাইল। আর প্লাস মাইনাস দেখে তো আমরা এমনি চিনতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, তো ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে, তো আশা করি আর কি এইগুলা তোমাদের ভুল হবে না। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন দেখি, তাহলে এই কোশ্চেনটা আনসার দিয়ে ফেলো যে নিচের কোনটি ইলেকট্রোফাইল। সেম কোশ্চেন দেখো আবার আসছে, এটা আসছিল তোমার, এটা কত সালে আসছিল, আচ্ছা দেখো নিচের কোনটি ইলেকট্রোফাইল, ঠিক আছে, নিচের কোনটি ইলেকট্রোফাইল, আগে আসছিল নিউক্লিওফাইল, সেম কোশ্চেন দেখো আবার আসছে কি ইলেকট্রোফাইল। তাহলে দেখো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল টপিকটা কতটা ইম্পর্টেন্ট, 1 নম্বর কোশ্চেনেও আসছিল নিউক্লিওফাইল, আবার দেখো সেম কোশ্চেন আবার আসছে কত, ওই 21-22 সালে আসছে, কি আসছে, ইলেকট্রোফাইল কোনটা, ঠিক আছে। তাহলে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল অনেকটা ইম্পর্টেন্ট। তাহলে 4-এর অ্যান্সার সবাই দিয়ে দাও তো, 4 অ্যান্সার কোনটা হবে। আচ্ছা যারা লাইভে যুক্ত আছো তোমাদেরকে আবার বলি যে যারা আজকে লাইভটায় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অ্যাক্টিভ থাকবা, বেশি বেশি কমেন্ট করবা, লাইভটা বেশি বেশি শেয়ার করবা, এইরকম একজনকে তোমার হচ্ছে এই কৃষি যেই মডেল টেস্ট আছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে যে মডেল টেস্ট আছে, এটা তাকে ফ্রি দেওয়া হবে আর কি, উপহারস্বরূপ এটা তাকে ফ্রি দেওয়া হবে। তো তোমরা চেষ্টা করবা আর কি ক্লাসটা বেশি বেশি করে করার, একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করবা। তো এরকম যে অ্যাক্টিভ থাকবা, বেশি বেশি কমেন্ট করবা, তাকে এইটা আর কি উপহার দেওয়া হবে আর কি। আর এই ক্লাসের মধ্যে কিন্তু তার নামটা ঘোষণা করা হবে যে এই তোমার এই বইটা কে পাবে আর কি। তো ঠিক আছে আর কি, নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো আচ্ছা বেনজিনের সিগমা বন্ধন কয়টা বলো তো, বেনজিনের সিগমা বন্ধন কয়টা, এটা তো ইজি একটা কোশ্চেন, যে বেনজিনে আমরা সংখ্যা জানি, বেনজিন হচ্ছে C6H6, তাই না। তো বেনজিনের সিগমা বন্ধন কয়টা, এখানে বেনজিনের সিগমা বন্ধন 6টা, 6টা কয়টা বলো তো, 12টা। তাহলে অ্যান্সার কয়টা হবে বলো তো, বেনজিনের সিগমা বন্ধন 12টা, এটা ইজি ছিল। এরপর দেখো হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়, ঠিক আছে। হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় বলো তো, 5-এর অ্যান্সার কোনটা হবে। আচ্ছা তো মনে রাখবা হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় মনে রাখবা প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়, ঠিক আছে। হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। আচ্ছা সবাই কমেন্ট করো, হ্যাঁ অনেকেই কমেন্ট করতেছো। আচ্ছা তো দেখো হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া আমার প্রাইমারি অ্যামিন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা। আচ্ছা এটা ইজি ছিল। এরপরে দেখি আমরা, আচ্ছা 8 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে বলো তো, 8-এর 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN1 বিক্রিয়ার ক্রম কোনটি, SN1 বিক্রিয়ার ক্রম। তো SN1 বিক্রিয়ার ক্রম কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে বলো তো, 8-এর অ্যান্সার কোনটা হবে। আচ্ছা তো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো আর কি, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে দেখো তোমরা SN1, তো SN1 এর ক্ষেত্রে আমরা কিছু মনে রাখবো, সেটা হচ্ছে SN1 এর ক্ষেত্রে মনে রাখবো 1 2 3, ঠিক আছে। এই সংখ্যাটা মনে রাখবো 1 2 3। তো 1 2 3 এ কি হলো মনে রাখবা SN1, ঠিক আছে। SN1 এ হচ্ছে মানে SN1 বিক্রিয়াটা হচ্ছে SN1, 2 এ হচ্ছে তোমার 2 ধাপে ঘটে, আর 3 এ মনে রাখবা 3 ডিগ্রিতে ঘটে, ঠিক আছে। তাহলে SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, কত ডিগ্রিতে বেশি ঘটে, 3 ডিগ্রিতে ঘটে, 1 2 3 দিয়ে মনে রাখবা। তো সবাই কমেন্ট করে ফেলো 1 2 3, মানে SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, কত ডিগ্রিতে বেশি ঘটে, 3 ডিগ্রিতে বেশি ঘটে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, তাহলে সবাই লেখো 1 2 3, সবাই বেশি বেশি করে লেখো 1 2 3, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে একটা কোশ্চেন ছিল যে ঘন সালফিউরিক অ্যাসিড দ্বারা ইথানলের নিরুদনের ফলে সৃষ্টি হয় কোনটা, ইথানলের কি করতেছি আমি, ইথাইল অ্যালকোহল মানে হচ্ছে ইথানল, ইথানলের নিরুদনের ফলে কোনটা সৃষ্টি হবে বলো তো, ইথানলের নিরুদনের ফলে। ইথানলের নিরুদনের ফলে কি সৃষ্টি হবে দেখো, তোমার ইয়ার সংকেত কি, ইথানলের সংকেত কি বলো তো, ঠিক আছে ইথানল। তো ইথানলের সাথে তুমি এখন যদি নিরুদন করো তাহলে এইখান থেকে কি হবে উৎপন্ন হবে বলো তো, এখান থেকে তোমার যখন তুমি সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরুদন করবা,
দেখো সালফিউরিক অ্যাসিড যখন নিরোধন করবো তখন এখানে উৎপন্ন হবে কি বলতো, CH2 ডাবল বন্ড CH2 উৎপন্ন হবে, ঠিক আছে। তো মনে বা ইথানলের আমি যদি নিরোধন করি সালফিউরিক অ্যাসিড দ্বারা, নিরোধন সাধারণত সালফিউরিক অ্যাসিড দিয়ে করা হয়, তো নিরোধন করার ফলে কি উৎপন্ন হবে বলতো, অ্যালকিন উৎপন্ন হবে। আর 2 কার্বন যেহেতু, তাহলে 2 কার্বনের অ্যালকিন কোনটা, সেটা হচ্ছে ইথিন, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, ইথিন উৎপন্ন হবে, ঠিক আছে। কারণ কি দেখো এখানে দেখো তোমার এখানে OH-টা আছে, এখান থেকে OH চলে যাবে আর এখান থেকে একটা H মূলক চলে যাবে, ঠিক আছে। এখান থেকে H আর এখান থেকে OH-টা চলে যাবে, তাহলে H আর OH যদি চলে যায় মানে নিরোধন করতেছি যেহেতু, তাহলে কি পানি অপসারণ হবে, তো পানি H আর OH অপসারণ হয়ে গেল, তাহলে থাকলো কি CH2 আর এখানে CH2 একটা বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে আমি যদি ইথানলের নিরোধন করি তার মানে পানি অপসারণ হয়ে যাবে, আর পানি অপসারণ হয়ে গেলে এটা কি উৎপন্ন হচ্ছে, অ্যালকিন উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, বি। তাহলে অ্যান্সার হবে কোনটা বলতো, বি, ঠিক আছে। আচ্ছা, আর এইটা তো 8 নাম্বারটা দেখলাম যে এটা কি বলছে, SN1 বলছে, তাহলে SN1 তাহলে 1 2 3, তাহলে 2 ধাপে ঘটে আর কত ডিগ্রিতে বেশি ঘটে, 3 ডিগ্রিতে বেশি ঘটে, তাহলে 3 ডিগ্রিতে বেশি ঘটে কোনটা আছে, অপশন এ আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, অ্যান্সার হবে এ, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা দেখি। আচ্ছা, এরপর দেখো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া বেঞ্জালডিহাইড হতে নিম্নে কোনটি উৎপন্ন হয়। তাহলে এরকম আমরা এখন দেখো কয়েকটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো বারবার আসতেছে, যেমন ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, তারপরে তোমার হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া, ঠিক আছে, এইসব বিক্রিয়া আছে। তারপরে হচ্ছে রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া, তো বিভিন্ন বিক্রিয়া আছে না, তো এই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের অনেক প্যাচ লাগে যে কোনটা আমরা কি করব আর কি, ঠিক আছে। তো এই প্যাচগুলো দূর করার জন্য আর কি আজকে আমরা দেখি যে কয়েকটা আমরা নামধারী বিক্রিয়া কোনটাই কি উৎপন্ন হয় এইগুলো আর কি দেখবো। তো সবাই আর কি যদি পারো খাতা কলম নিয়ে বসো, আর যদি না পারো তাহলে স্ক্রিনশট তুলে নিও আর কি। কয়েকটা ইম্পর্টেন্ট বিক্রিয়ার নাম আমরা লিখে দিচ্ছি, তো এইগুলাই আর কি মেইনলি লাগে তোমাদের। দেখো আমরা কিছু দেখো বিক্রিয়াগুলো দেখি। তো ফার্স্টে আমরা দেখি স্যান্ডমেয়ারের বিক্রিয়া, বুঝছো, স্যান্ডমেয়ারের বিক্রিয়া। তো স্যান্ডমেয়ারের বিক্রিয়া কি উৎপন্ন হয় বলো তো, স্যান্ডমেয়ার জাস্ট আমাদের জানা লাগবে যে কোন বিক্রিয়া কি উৎপন্ন হয়, ঠিক আছে। প্রভাবক ওগুলো আমরা পরে আলাদা পড়বো, বাট আগে আমরা জানি যে কোন বিক্রিয়া কি উৎপন্ন হয়। একবারে আমরা সবগুলো যদি একসাথে লেখা থাকে তাহলে আর কি পড়তে সুবিধা হয়। তুমি যখন একবার স্যান্ডমেয়ার পড়বা, তারপর হফম্যান ক্ষুদ্রাংশ পড়বা, তখন তোমরা একটার সাথে একটা পেঁচা যাবে। তো চেষ্টা করবো আর কি সব বিক্রিয়াগুলো একসাথে লিখে একবারে পড়ে ফেলা, তাহলে আর কি ইজিলি মনে থাকবে যে কোনটার সাথে কি উৎপন্ন হচ্ছে। তো মনে রাখবা স্যান্ডমেয়ারের বিক্রিয়া, তো মনে রাখবা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, ঠিক আছে। স্যান্ডমেয়ারের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন উৎপন্ন হচ্ছে, ক্লোরোবেনজিন উৎপন্ন হচ্ছে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তোমার কি উৎপন্ন হচ্ছে, ক্লোরোবেনজিন, ঠিক আছে। আচ্ছা, তো স্যান্ডমেয়ারের বিক্রিয়া আমরা জানতে পারলাম যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কি উৎপন্ন হচ্ছে, ক্লোরোবেনজিন উৎপন্ন হচ্ছে। এরপর আসি আমরা রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া, রোজেনমন্ড, ঠিক আছে, রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া। আচ্ছা দেখি তোমরা কে কি কমেন্ট করতেছো, সবাইকে কমেন্ট করো তো। তাহলে স্যান্ডমেয়ারের বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে, লেখো ক্লোরোবেনজিন। তাহলে ক্লোরোবেনজিন উৎপন্ন করতে গেলে আমাদের কোন বিক্রিয়া যেতে হবে, স্যান্ডমেয়ারের বিক্রিয়া যেতে হবে। কোন বিক্রিয়া, স্যান্ডমেয়ারের বিক্রিয়া। সবাই কমেন্ট করো স্যান্ডমেয়ারের বিক্রিয়া। আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ ঠিক আছে, যারা কমেন্ট করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বেশি বেশি করে কমেন্ট করো। আচ্ছা, এরপর দেখো আমার হচ্ছে কি বিক্রিয়া বলো তো, রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া। তো দেখো রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া, আচ্ছা এটা আমি রোজেনমন্ড বিজারণ বিক্রিয়ায় পরে আসতেছি। তারপর দেখো হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া কি উৎপন্ন হয় বলো তো, অ্যানিলিন উৎপন্ন হয়। হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় মনে রাখবা অ্যানিলিন উৎপন্ন হয়, হফম্যান ক্ষুদ্রাংশ। তোমার বা হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে বলো তো, হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় মনে রাখবা তোমার হচ্ছে অ্যানিলিন উৎপন্ন হচ্ছে বা অ্যারোমেটিক অ্যামিন। অ্যানিলিন উৎপন্ন করার বিক্রিয়ার নাম কি, হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া, ঠিক আছে। এই জিনিসটা জেনে রাখলা, অ্যানিলিন উৎপন্ন হচ্ছে কোন বিক্রিয়া দ্বারা, হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া দ্বারা। আচ্ছা, এরপর দেখো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া দ্বারা, ক্লিমেনসন। তো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে বলো তো, ক্লিমেনসনে মনে রাখবা কার্বনিল, ঠিক আছে। ক্লিমেনসন থেকে কি, কার্বনিল। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় কার্বনিল যৌগ থেকে কি উৎপন্ন হবে বলো তো, কার্বনিল যৌগ থেকে অ্যালকেন উৎপন্ন হবে। কার্বনিল যৌগ থেকে তোমার অ্যালকেন উৎপন্ন হচ্ছে।
আচ্ছা, তো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া তোমার কি উৎপন্ন হচ্ছে বলো তো? কার্বনিল যৌগ থেকে কি উৎপন্ন হচ্ছে? অ্যালকেন উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যালকেন উৎপন্ন করার প্রক্রিয়া কি? কার্বনিল যৌগ থেকে অ্যালকেন, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? ক্লিমেনসন। তো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি মনে রাখতে পারি দেখো, তো মনে রাখতে পারো যে ক্লেমন আছে না, ওই যে কোল্ড ড্রিঙ্কস ক্লেমন, ঠিক আছে? তো কোল্ড ড্রিঙ্কস ক্লেমন দিয়ে মনে রাখতে পারো যে ক্লেমনের কালার কি? সবুজ না? তো সবুজ না, এটা হচ্ছে নীল, ঠিক আছে? ক্লিমেনসনের কালার কি? সবুজ না, এটা হচ্ছে নীল, ঠিক আছে? ক্লিমেনসনের ক্লেমন দিয়ে মনে রাখতে পারো যে কার্বনিল, ঠিক আছে? ক্লিমেনসন কার্বনিল মানে নীল কালারের হয়। আচ্ছা, তো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি হয়? কার্বনিল থেকে অ্যালকেন উৎপন্ন হয়। কোশ্চেন আসতে পারে যে কার্বনিল থেকে অ্যালকেন উৎপন্ন হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? বলবা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা এরপর দেখো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? রোজেনমন্ড। তো রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন হয়? রোজেনমন্ড। তো রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া মনে রাখবা, রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া মনে রাখবা অ্যালডিহাইড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যালডিহাইড উৎপন্ন হয়। তো মনে রাখবা যে আচ্ছা আচ্ছা সবাই কমেন্ট করো তো, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন হয়? কার্বনিল মূলক উৎপন্ন হয়, ঠিক আছে? হ্যাঁ, এইগুলা থেকে অবশ্যই এক্সামে আসবে। তোমার অলরেডি একটু আগে দেখাইছি, দেখো ভালো মতো দেখো, দেখো এই দেখো, হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? দেখো 5 নাম্বার কোশ্চেনে কি বলছে? হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? 19-20 সালে আসছে, ঠিক আছে? কোনটায় কি উৎপন্ন হয় এটাই অনেক ইম্পর্টেন্ট। 19-20 সালে দেখো আসছে হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ঠিক আছে? তারপর দেখো আরো আসছে কোশ্চেন, এই যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় বেঞ্জালডিহাইড হতে নিচের কোনটি উৎপন্ন হয়, ঠিক আছে? এই যে নামধারী বিক্রিয়াগুলো ক্লিমেনসন, হফম্যান, এগুলো বারবার আসতেছে। তো এগুলো আমার জানতে হবে যে কোনটাই কি উৎপন্ন হচ্ছে। এই জন্য এর কি লিখে দেওয়া যে হফম্যানে কি উৎপন্ন হয়? অ্যানিলিন উৎপন্ন হয়। আর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন হয়? কার্বনিল থেকে কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। আচ্ছা, তো রোজেনমন্ড, তো মনে আবার রোজেনমন্ড, দেখো রোজেনমন্ডের সামনে কি আছে বলতো? রোজ আছে না? রোজ কথাটা আছে না? তো রোজ, তো রোজ মনে রাখবা। তোমাকে মনে করো রোজ মানে কি বলতো? গোলাপ ফুল। তো মনে করো তোমাকে যদি কেউ গোলাপ ফুল দেয়, তো তুমি এটা কি করবা? সবার থেকে কি লুকায় রাখো না? ওরা তো মানুষের সামনে দেখাই না আমরা, তাই না? তো কেউ যদি তোমাকে গোলাপ ফুল দেয় বা গোলাপ ফুল দেয়, তাহলে তুমি কি করবো? এটা হাইড করে রাখবা, তাই না? লুকায় রাখবা বা হাইড করে রাখবা। তো এই জন্যই দেখো রোজেনমন্ড থেকে আসছে কি? দেখো রোজেনমন্ড, আমরা মনে করবো রোজেনমন্ড, রোজ থেকে মনে রাখলাম রোজেনমন্ড। আচ্ছা, আর রোজেনমন্ড কি করছো? রোজ তুমি কি করছো? সবার থেকে হাইড করে রাখছো। তো হাইড দিয়ে মনে রাখবার কি? অ্যালডিহাইড, ঠিক আছে? তো ফার্স্টের নামটা লাস্টের নামটা দিয়ে আমাদের কিন্তু আমরা মনে রাখতে পারতেছি দুইটাই। তো রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া আমরা কি করতেছি বলতো? হাইড করে রাখতেছি, রোজ হাইড করে রাখতেছি। তাহলে গোলাপ ফুল আমরা হাইড করে রাখতেছি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? আমার অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? কোথা থেকে উৎপন্ন হচ্ছে? অ্যাসিড ক্লোরাইড থেকে। অ্যাসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। তাহলে সবাই কমেন্ট করো, রোজেনমন্ড বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে? অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। দেখো রোজ হাইড, দেখো রোজ হাইড করে রাখতেছি, রোজ আমি কি করতেছি? হাইড করে রাখতেছি, ঠিক আছে? তাহলে রোজেনমন্ড বিজারণ বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে। কোথা থেকে? তোমার হচ্ছে অ্যাসিড ক্লোরাইড থেকে। এইটা গেল। আচ্ছা, এরপর দেখো ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া জানোই তো কি উৎপন্ন হয়? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া একটু আগেই পড়াইছি, অ্যালকেন উৎপন্ন হয়। এরপর দেখো রাইমার টাইম্যান বিক্রিয়া, আর একটা আছে কি বলতো? কোপ বিক্রিয়া। রাইমার টাইম্যান বিক্রিয়া, আর একটা কি বলতো? কোপ বিক্রিয়া, ঠিক আছে? অনেকেই কমেন্ট করতেছো, তাসনিম আক্তার কমেন্ট করছো, তারপরে সূচনা ইসলাম কমেন্ট করছো, তারপরে আয়েশা সিদ্দিকা কমেন্ট করছো, নাহিরা পারভিন, কুলসুম আক্তার, এরকম অনেকেই কমেন্ট করতেছো। তো তোমরা আর কি বেশি বেশি করে কমেন্ট করো। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো কি উৎপন্ন হলো? কোপ বিক্রিয়া আছে, আরেকটা আছে কি দেখো তো? কোপ সংশ্লেষ বিক্রিয়া আছে, ঠিক আছে? কোপ বিক্রিয়া আছে, আরেকটা কি আছে? কোপ সংশ্লেষণ বিক্রিয়া আছে। দুইটা বিক্রিয়া আছে, কোপ বিক্রিয়া, আরেকটা হচ্ছে কোপ সংশ্লেষণ বিক্রিয়া। তো কোথায় কি উৎপন্ন হয় বলো তো? এরপর দেখো আমরা রাইমার টাইম্যান বিক্রিয়া আছে, একটা বিক্রিয়া আছে রাইমার টাইম্যান। তো রাইমার টাইম্যান বিক্রিয়া কি উৎপন্ন হয় বলতো? রাইমার টাইম্যান বিক্রিয়ায় মনে রাখবা স্যালিস্যালডিহাইড উৎপন্ন হয়। রাইমার টাইম্যান বিক্রিয়ায় মনে রাখবা স্যালিস্যালডিহাইড উৎপন্ন হয়, স্যালিস্যালডিহাইড। স্যালিস্যালডিহাইড, ঠিক আছে? রাইমার টাইম্যান বিক্রিয়ায় মনে রাখবা স্যালিস্যালডিহাইড উৎপন্ন হয়, ঠিক আছে? স্যালিস্যালডিহাইড।
ঠিক আছে। তো রাইমাটাইমিন বিক্রিয়া কি উৎপন্ন হয়? স্যালিসাইলডিহাইড উৎপন্ন হয়। আচ্ছা, আর স্যালিসাইলিক অ্যাসিড কোনটা উৎপন্ন হয় বলো তো, কমেন্ট করো তো স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, তো এরপরে দেখো একটা ঘটনা বলি আর কি। মনে করো যে এরকম একটা ঘটনা হয়েছিল যে তোমার হচ্ছে মানুষের কি থাকে বলতো, শালি থাকে না, শালি। তো এরকম কি হয়েছিল যে তোমার একটা শালি আছে আর কি। তো এরকম কি হয়েছে, ওকে অ্যাসিড মারা হয়েছিল। কি মারা হয়েছিল? অ্যাসিড মারা হয়েছিল। অ্যাসিডের কারণে চেহারা কী হয়ে গেছিলো বলতো, পুড়ে গেছিলো। এরকম তো অনেক ঘটনা ঘটে আর কি। তো মনে রাখবা যে তোমার একটা শালি ছিল, সেই শালির কী হয়েছে বলতো, অ্যাসিড মারা হয়েছে। অ্যাসিডের একটা মানে মানুষ আছে না যে ওই দা দিয়ে কোপ দেয়, তো এটা কী কোপ দিছে বলতো, অ্যাসিড দিয়ে কোপ দিছে। কী দিয়ে কোপ দিছে? অ্যাসিড দিয়ে কোপ দিছে। ঠিক আছে, অ্যাসিড দিয়ে কোপ দিছে কাকে বলতো, তোমার শালিকে। তো শালি দিয়ে আমরা কি মনে রাখলাম দেখো, স্যালিসাইলিক অ্যাসিড, শালি মনে করো এখানে স্যালিসাইলিক, ঠিক আছে, স্যালিসাইলিকের এখানে ফার্স্টে শালি আছে না, তো শালি তারপরে কি হয়েছিল বলতো, অ্যাসিড দিছিল। আচ্ছা, স্যালিসাইলিক অ্যাসিড, যার কারণে কি হয়েছিল বলতো, কোপ দিছিল, তাই না? এটা দিয়ে মনে রাখবা যে অ্যাসিড দিয়ে কি হয়েছিল বলতো, অ্যাসিড নিক্ষেপ করতো। আগে কিন্তু অনেক শোনা যেত যে অ্যাসিড নিক্ষেপ করছে আর কি। তো এটা মনে রাখলা যে শালি কি করছিল, শালির গায়ে মনে করো অ্যাসিড মারছিল, যার কারণে কি হয়েছিল, একটা কোপ দিছিল আর কি। মানে আগে মানুষ দা দিয়ে কোপ দিত, বাট এখন অনেকে আর কি পরে চিন্তা করলো কি দা দিয়ে কোপ দেওয়া থেকে অ্যাসিড নিক্ষেপ করে, এরকম অনেক ঘটনা আর কি পেপারে আসতো। তো এটাতে আর কি মনে রাখলা যে অ্যাসিড নিক্ষেপ করছিল কি, স্যালিসাইলিক অ্যাসিড, যেটা নিক্ষেপ করলো মানে কি করছিল, কোপ দিছিল। ঠিক আছে, তো এইটা দিয়ে মনে রাখলা যে স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে মনে রাখলা যে শালি, এটা হচ্ছে শালি এখানে মনে রাখলা আর কি অ্যাসিড, তারপর কি কোপ, এই তিনটা টার্ম মনে রাখলা যে অ্যাসিড কোপ। তাহলে এইভাবে মনে রাখবে, কারণ এইটার এটা অনেক পেঁচা যায়, স্যালিসাইলডিহাইড কোনটা উৎপন্ন হয় আর স্যালিসাইলিক অ্যাসিড কোনটা উৎপন্ন হয়, এই দুইটা পেঁচায় যায়। যাতে পেঁচায় যাতে না যায়, এই কোশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই জন্য এটা মনে রাখার জন্য আর কি যেভাবে পসিবল হয় মনে রাখার ট্রাই করবো আর কি, যে স্যালিসাইলিক অ্যাসিড আর স্যালিসাইলডিহাইড দুইটা কিন্তু পেঁচায় যায়। তো পেঁচা যাতে না যায় এই জন্য মনে রাখবা কি করছে বলো তো, কোপ দিচ্ছে আর কি এখানে, এইটাতে মনে রাখবা। তো এটা দেখলেই তোমার মাথায় আসবে কি বলতো, কোপ বিক্রিয়া। ঠিক আছে, তো স্যালিসাইলিক অ্যাসিড নিক্ষেপ করছিল, অ্যাসিড আর অ্যালডিহাইড যাতে পেঁচায় না যায় এই জন্যই বললাম যে অ্যাসিড দিয়ে কি হয়, মানুষকে কষ্ট দেয় বা কি করে, দা দিয়ে কোপ দেয় না, এটা হচ্ছে তোমার অ্যাসিড দিয়ে কোপ দিচ্ছে আর কি। ঠিক আছে, এটা এভাবে মনে রাখলে আর কি। আচ্ছা, এরপর দেখো আর দুইটা বিক্রিয়া ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে উডস বিক্রিয়া আর একটা কি বলতো, উডস ফিটিক বিক্রিয়া। আচ্ছা, এই স্যালিসাইলিক অ্যাসিড কিসে ব্যবহৃত হয় বলতো, স্যালিসাইলিক অ্যাসিডটা কোথায় ইউজ করা হয়, কেউ বলতে পারবা? স্যালিসাইলিক অ্যাসিডটা কোথায় ইউজ করা হয়, কমেন্ট করো তো, স্যালিসাইলিক অ্যাসিডটা কোথায় ইউজ করা হয়? স্যালিসাইলিক অ্যাসিডটা মনে রাখবা, স্যালিসাইলিক অ্যাসিডটা ইউজ করা হয় মিথানল শনাক্তকরণে। ঠিক আছে, এইটাও আসতে পারে, মিথানল শনাক্তকরণে কি ইউজ করা হয়, মনে রাখবা মিথানল শনাক্তকরণে আমার স্যালিসাইলিক অ্যাসিডটা ইউজ করা হয়। স্যালিসাইলিক অ্যাসিড একটা ব্যবহার করলাম আমরা। আচ্ছা, আচ্ছা, এরপর দেখো উডস বিক্রিয়া আছে আর একটা আছে উডস ফিটিক বিক্রিয়া আছে। উডস বিক্রিয়া আর উডস ফিটিক বিক্রিয়া। তো মনে হয় উডসের কথা দিয়ে মনে হয় উডস দিয়ে উচ্চতর অ্যালকেন, রস্য। ঠিক আছে, উডস বিক্রিয়ায় কি, উডস বিক্রিয়ায় মনে রাখবা উচ্চতর অ্যালকেন, রস্য। ঠিক আছে, উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন। তাহলে আমার যদি উচ্চতর অ্যালকেন পেতে হয় তাহলে আমার কোন বিক্রিয়া করতে হবে বলতো, উডস বিক্রিয়া করতে হবে। ঠিক আছে, উডস বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে, উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে। আচ্ছা, আর উডস ফিটিক বিক্রিয়ায় কি উৎপন্ন হবে বলতো, উডস ফিটিক বিক্রিয়ায় মনে রাখবা কি উৎপন্ন হবে বলতো, টলুইন। ঠিক আছে, উডস ফিটিক বিক্রিয়া উৎপন্ন হবে টলুইন। তাহলে উডস বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয় লিখে রাখো, উডস বিক্রিয়ায় উৎপন্ন হয় উচ্চতর অ্যালকেন, আর উডস ফিটিক বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলতো, টলুইন উৎপন্ন হয়। টলুইন উৎপাদনের আরেকটা বিক্রিয়া আছে বলতো, টলুইন আমরা আরো একভাবে উৎপন্ন করতে পারি, সেই রিঅ্যাকশনের নাম কি বলতো, টলুইন উৎপন্ন করার। আচ্ছা, বলতো আর কোনটার মাধ্যমে আমরা টলুইন উৎপন্ন করতে পারি, মনে রাখবা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে আমরা টলুইন উৎপন্ন করতে পারি। ঠিক আছে, ফ্রিডেল ক্রাফট এই বিক্রিয়া তুমি মানে এই অধ্যায়ে তুমি যদি রিঅ্যাকশনগুলো জানো যে কোন রিঅ্যাকশনের মাধ্যমে কি উৎপন্ন হচ্ছে, তোমার অলমোস্ট 40 to 50% অলমোস্ট কমপ্লিট হয়ে যায় যে কোন বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হচ্ছে। জাস্ট আমি এটা আগে জানলাম আর কি। ঠিক আছে, বেসিক আগে আমরা দেখি, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আচ্ছা, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে কি উৎপন্ন হয়, তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে তোমার হচ্ছে হচ্ছে টলুইন উৎপন্ন হয়, আবার উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়, টলুইন উৎপন্ন হয়। এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে কিন্তু টলুইন উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে এবার সবাই কমেন্ট করো তো, স্যান্ডমেয়ারের বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হচ্ছিল, স্যান্ডমেয়ারের বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন হয়েছিল সব। হ্যাঁ, স্যান্ডমেয়ারের বিক্রিয়া ক্লোরোবেনজিন। ঠিক আছে, স্যান্ডমেয়ারের বিক্রিয়া ক্লোরোবেনজিন।
নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই। এবার আসো আমরা কোশ্চেন সলভে যাই। আমরা রিয়াকশনগুলো তো দেখলাম, আশা করি আর এর বাইরে আশা করি আর রিয়াকশন তোমাদের লাগবে না, এগুলো আর কি অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে এবার আনসার দাও 9 নাম্বার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া তাহলে কোনটা উৎপন্ন হয়? বেঞ্জালডিহাইড থেকে। তাহলে 9 অ্যান্সার বলো, 9 অ্যান্সার কোনটা হবে তাহলে? টলুইন উৎপন্ন হয়। ঠিক আছে, টলুইন উৎপন্ন হয়। আচ্ছা তারপর এখানে বলছে কোনটি আলোক সক্রিয়, কোনটি আলোক সক্রিয়। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? কোনটি আলোক সক্রিয়। তো দেখো কোন যৌগ আলোক সক্রিয় হবে নাকি হবে না এটা ডিপেন্ড করে কিসের উপর বলো তো? আলোক সক্রিয় হবে নাকি হবে না এটা ডিপেন্ড করে তোমার দুইটা জিনিসের উপর। সেটা হচ্ছে যে একটা অপ্রতিসম কার্বন থাকতে হবে। ঠিক আছে, একটা অপ্রতিসম কার্বন মানে হচ্ছে একটা কাইরাল কেন্দ্র থাকবে, একটা কাইরাল কেন্দ্র থাকবে। তারপর হচ্ছে কি হতে হবে? উভয় পরমাণুর কি হতে হবে? তোমার দর্পণ প্রতিবিম্ব হতে হবে। এটা হচ্ছে কি আলোক সক্রিয় সমানতার কি শর্ত। ঠিক আছে, এটা হচ্ছে আলোক সক্রিয় সমানতার শর্ত। তো এরকম আর কি কে কে আলোক সক্রিয় সমানতা দেখাতে পারে বলো তো? এটার মধ্যে 10 অ্যান্সার কোনটা হবে? সি হবে। দেখো বাকিগুলা কিন্তু তোমার ইয়া হতে পারে না, মানে তোমার কাইরাল কার্বন কখন হয়? যখন চারটা হাতে আমার কি ভিন্ন ভিন্ন মূলক থাকবে, সেটাই হবে কি আমার কাইরাল কেন্দ্র। তো এইটা দেখো যে ক্লোরিন অলরেডি দুইটা চলে আসছে। ঠিক আছে, এইটা হওয়ার চান্স নাই। এইটাও দেখো এখানে যে কাইরাল কেন্দ্র, যদি আমি এটাকে ধরি, এটাকে যদি কাইরাল কেন্দ্র ধরি, এখানেও মিথেন দুইটা চলে আসছে, যার কারণে এটা কাইরাল কেন্দ্র হইতে পারবে না। এইটার ক্ষেত্রে ক্লোরিন দুইটা চলে আসছে, এটাও হইতে পারবে না। এটার ক্ষেত্রে তো ক্লোরিন দুইটা আছে, এটাও হইতে পারবে না। তাহলে এইটা দেখো কি একটা আছে ফ্লোরিন, একটাতে ক্লোরিন, একটাতে মিথেন, একটাতে কি এইচও মূলক বা ওএইচ মূলক। তো এইটা তাহলে তাহলে আমার কাইরাল কেন্দ্র হওয়ার কথা ছিল কি, মানে কাইরাল কার্বন থাকতে হবে। আমার মেইন যেটা সেটা হচ্ছে আলোক সক্রিয়ার জন্য কাইরাল কেন্দ্র থাকতে হবে। তো কাইরাল কেন্দ্র কিন্তু বাকি তিনটায় নাই, শুধু আসছে কোনটায়? অপশন সি। তাহলে অ্যান্সার তোমরা যারা সি দিছো তাদের অ্যান্সার আর কি রাইট হয়েছে, বাকিগুলোর কিন্তু হয় নাই। আচ্ছা এরপর দেখো আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে যে আয়োডোফর্ম পরীক্ষা। এইটা আমাদের বুঝতে হবে ইথানল শনাক্তকরণে কোনটা ইউজ করা হয় বলো তো? আয়োডোফর্ম পরীক্ষা। ইথানল শনাক্তকরণে কোনটা ইউজ করা হয়? আয়োডোফর্ম পরীক্ষা ইউজ করা হয়। তো এইটার পাশাপাশি আরও একটা জিনিস রেখে রাখো যে আমরা আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা, আয়োডোফর্ম পরীক্ষা বা হ্যালোফর্ম পরীক্ষা কে কে দিবে এটা তোমরা জানো? যে আয়োডোফর্ম বা হ্যালোফর্ম পরীক্ষা কে কে দিবে? আচ্ছা দেখো, তো দেখো মনে রাখবা আয়োডোফর্ম দিবে হচ্ছে বা হ্যালোফর্ম যেটা আছে এটা দিবে হচ্ছে তোমার যাদের হচ্ছে মিথাইল কার্বনিল মূলক আছে। কি আছে? মিথাইল কার্বনিল মূলক। মানে মিথাইল কার্বনিল মূলক মানে হচ্ছে CH3 CO মূলক যাদের আছে তারাই কি করবে? আমার হচ্ছে আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তো এরকম কে কে দিবে? আর তো এই এক্সাম্পলগুলো লিখে রাখো, এই এক্সাম্পলগুলোতেই মেইনলি আসে আর কি। তো এই এক্সাম্পলগুলো লিখে রাখো। ফার্স্ট লেখো ইথানল, ইথানল হ্যালো, এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া কে কে দিবে? এটা হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া কে কে দিবে? হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া কে কে দিবে? ইথানল, তারপর লেখো ইথানেল, ইথানল, তারপর লেখো ইথানেল, এরপরে লেখো প্রোপানন বা বিউটানন। ঠিক আছে, প্রোপানন আর বিউটানন। প্রোপানন আর একটা হচ্ছে বিউটানন। আচ্ছা প্রোপানন, বিউটানন, ইথানল, ইথানল, প্রোপানন, বিউটানন, আর হচ্ছে কি বলতো? প্রোপানল 2, আর এটা হচ্ছে কি প্রোপানল 2। আচ্ছা এই প্রোপানল 2, ঠিক আছে, প্রোপানল 2 এই কয়টা হচ্ছে আমার কি বিক্রিয়া দিবে? হ্যালোফর্ম বা আয়োডোফর্ম পরীক্ষা দিবে। আচ্ছা তাহলে আমাদের 11 নম্বর অ্যান্সার কোনটা হবে বলো তো? 11 নম্বর অ্যান্সার হবে ইথানল শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? আয়োডোফর্ম পরীক্ষা ইউজ করা হয়। ঠিক আছে, এটা আমাদের শেষ তাহলে। আচ্ছা তারপর দেখো বেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে বেনজিনের কি ঘটে বলো তো? 12 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে? এটা হচ্ছে নাইট্রেশন ঘটে। বেনজিনের কি ঘটে? নাইট্রেশন ঘটে, কারণ বেনজিন নাইট্রেশনে হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড কী হিসেবে কাজ করে? প্রভাবক হিসেবে কাজ করে। আর এখানে তোমার নাইট্রিক অ্যাসিড যেহেতু আছে, তো এখানে যে NO2 মূলকটা আছে নাইট্রিক অ্যাসিডের, সেটা হচ্ছে কি হয়ে যায়? যুক্ত হয়ে যায় বেনজিনের সাথে। এই জন্য এটা কি বিক্রিয়া বলো তো? বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া আর কি। তো নাইট্রেশন বিক্রিয়াটা আমাদের ইম্পর্টেন্ট, আমরা বুঝতে পারলাম। এরপর দেখো নিচের কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অদক্ষেপ তৈরি করে? ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কারা বলো তো? ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড, অ্যালডিহাইড হচ্ছে কি ফেলিংয়ের সাথে বিক্রিয়া করতো। আমাদের দেখতে হবে অ্যালডিহাইড কি আছে। ঠিক আছে, একটা আছে টরিন বিক্রিয়া, আছে ফেলিং দ্রবণ পরীক্ষা। এটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটনের মধ্যে যে শনাক্তকারী বিক্রিয়া, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে ফেলিং দ্রবণ পরীক্ষা। তো ফেলিং দ্রবণ পরীক্ষা কে দিবে কে দিবে না? দিবে হচ্ছে কে অ্যালডিহাইড দিবে, বাট কিটন কি দিবে না। তাহলে এখানে অ্যালডিহাইড কোনটা আছে? দেখো অ্যালডিহাইড, এটা তো অ্যাসিড, এটাও না এটাও না। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? এটা এই যে অ্যালডিহাইড মূলক আছে, তাহলে অ্যান্সার হবে এ। ঠিক আছে, এরপর দেখো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? ঠিক আছে, এটা তো আমরা আগে একটু দেখে আসলাম। তাহলে সবাই 14 নম্বর অ্যান্সারটা কমেন্ট করো যে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়। তাহলে 14 অ্যান্সার কোনটা হবে? হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায়।
হ্যাঁ আমরা জানি কি উৎপন্ন হয় বলতো, প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়, ঠিক আছে, কি উৎপন্ন হয়, প্রাইমারি অ্যামিন। তো প্রাইমারি অ্যামিন কোনটা আছে, অপশন বি তে আছে প্রাইমারি অ্যামিন, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি উৎপন্ন হবে, ঠিক আছে, প্রাইমারি অ্যামিন যেটা উৎপন্ন হয় সেটা, তাহলে হফম্যান ডিগ্রেডেশন অ্যান্সার হবে 14 অ্যান্সার হবে বি। আচ্ছা এরপর আমরা 15 অ্যান্সারটা দেখি, কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, 15 অ্যান্সার কোনটা হবে বলো তো, 15 কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। দেখো এখানে কিন্তু কোনোটা হাইড্রোজেন বন্ধন নাই, তো তুমি আগে চেষ্টা করবা হাইড্রোজেন বন্ধন হইলে কি হয় স্ফুটনাঙ্ক বেশি হয়, তো দেখবা যে কার্যকরী মূলকে কোথায় হাইড্রোজেন বন্ধন আছে, তো এখানে কিন্তু কোনো হাইড্রোজেন মূলক নাই, ঠিক আছে, এটা ও কার্বনের সাথে জাস্ট অক্সিজেন তোমার যুক্ত আছে, ইথান মূলক, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার কি মূলক আছে, এখানে আছে কি মূলক, কিটোন মূলক, ঠিক আছে, কিটোন মূলকে কিন্তু হাইড্রোজেন বন্ধন নাই। এখানে কি আছে, অ্যালডিহাইড মূলক। এখানে তোমরা অনেকেই ভাবতে পারো যে কি এখানে হাইড্রোজেন বন্ধন আছে, বাট এটা কিন্তু এইভাবে থাকে না। দেখো কার্বনের সাথে তোমার কার্বন এখানে হচ্ছে থাকে হচ্ছে এখানে হচ্ছে অক্সিজেন মূলক যুক্ত থাকে, এখানে হাইড্রোজেন মূলক যুক্ত থাকে, আর এখানে হচ্ছে তোমার আর মূলকটা যুক্ত থাকে, এটা হচ্ছে কিসে, অ্যালডিহাইডের সংকেত। তো হাইড্রোজেন বন্ধনটা কি, যখন তোমার হচ্ছে হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন বা নাইট্রোজেন, ফন মনে বা এফওএন, ফন দিয়ে মনে রাখতে পারো, ফন দিয়ে মনে রাখতে পারো যে হাইড্রোজেনের সাথে যখন ফ্লোরিন, অক্সিজেন অথবা নাইট্রোজেন যুক্ত থাকে তখনই সেটা কি হাইড্রোজেন বন্ধন হবে। বাট এখানে কি তোমার হাইড্রোজেনের সাথে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন কোনোটা যুক্ত আছে না, হাইড্রোজেনের সাথে কার্বন যুক্ত আছে, অক্সিজেন যুক্ত আছে হচ্ছে কার্বনের সাথে, ঠিক আছে। বাট তুমি যদি এদিকে তাকাও মিথানলের ক্ষেত্রে, তো মিথানলের ক্ষেত্রে দেখতে ইথানলের ক্ষেত্রে দেখতে পারবা যে এখানে কিন্তু এখানে যে হাইড্রোজেনটা আছে এটা কার সাথে কানেক্টেড বলো তো, অক্সিজেনের সাথে কানেক্টেড, তাহলে এখানে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে, তাহলে এদের মধ্যে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে কার, যেটা হাইড্রোজেন বন্ধন আছে, তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো, বি হবে। আচ্ছা তারপর দেখো কোন যৌগটি অ্যালিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে কে বলো তো, 16 নম্বরটা অ্যান্সার কোনটা হবে, টলুইন হবে, অ্যান্সার কোনটা হবে, টলুইন হবে, ঠিক আছে, টলুইন হবে, কারণ টলুইনে যে উপরে যেটা আছে, উপরের যে মূলকটা আছে, উপরে যে CH3 মূলক আছে এটা হচ্ছে কি হিসেবে কাজ করে, অ্যালিফেটিক হিসেবে কাজ করে, আর নিচে যে বেনজিন মূলকটা আছে এটা হচ্ছে অ্যারোমেটিক হিসেবে কাজ করে, তাহলে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে কোনটা বলো তো, অ্যান্সার হবে টলুইন, ঠিক আছে। আচ্ছা বলছে কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করলে লাল পদক্ষেপ দিবে, কোন যৌগটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করলে লাল পদক্ষেপ দিবে বলতো, কোনটা লাল পদক্ষেপ দিবে, 18 অ্যান্সার কোনটা হবে, তো ফেলিং দ্রবণের সাথে কে দেয়, একটু আগে তো আমরা পড়ে আসলাম, ওই কোশ্চেন দেখো আবার আসছে, অ্যালডিহাইড মূলক, তাহলে অ্যালডিহাইড মূলক এখানে কোনটা আছে, 1 2 3 4 এর মধ্যে দেখবা যে কোনটা কিন্তু অ্যালডিহাইড মূলক নাই, শুধু সি নাম্বারে আছে, ঠিক আছে, সি নাম্বার ছাড়া কোনো অ্যালডিহাইড মূলক নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, সি হবে, ঠিক আছে, তাহলে 18 অ্যান্সার কোনটা হবে, সি হবে। আচ্ছা তারপর কোন যৌগটি অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয় হিসেবে আচরণ করে, এই কোশ্চেনটা অনেকবার আসছে, ঠিক আছে, কোন যৌগটি অ্যালডিহাইড ও অ্যাসিড হিসেবে কাজ করে, তো অ্যালডিহাইড এবং অ্যাসিড হিসেবে কাজ করে কে বলো তো, ফর্মিক অ্যাসিড যেটা আছে HCOOH, ঠিক আছে, HCOOH ফর্মিক অ্যাসিড যেটা আছে সেটা কি হিসেবে কাজ করে বলো তো, তোমার অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয় হিসেবে কাজ করে, অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয় হিসেবে কাজ করে, তাহলে অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয় হিসেবে কাজ করে কোনটা, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, HCOOH। এরপর দেখো ডিনামাইট প্রস্তুতে কোন যৌগটি ব্যবহৃত হয়, সবাই 20 নাম্বারটা কমেন্ট করো তো, ডিনামাইট তৈরিতে কোন যৌগটি ব্যবহৃত হয়, নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয়, ডিনামাইট তৈরিতে কোনটা ইউজ করা হয়, নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয়, ঠিক আছে, ডিনামাইট তৈরিতে নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয়। তো নাইট্রোগ্লিসারিন আর কোথায় কোথায় ইউজ করা হয় বলতে পারবা, তো এইটা আমরা মনে রাখতে পারি সহজে, দেখো নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয় মনে হয় ABCD, আর হচ্ছে কি বলতো ABCD, এই চারটা দিয়ে মনে রাখবে ABCD, তো মনে রাখবা এতে হচ্ছে অ্যানজাইনা আর অ্যাজমা, এটা হচ্ছে সব নাইট্রোগ্লিসারিনের ব্যবহার, অ্যানজাইনা আর এটা কি বলতো অ্যাজমা, অ্যানজাইনা আর হচ্ছে অ্যাজমাতে ইউজ করা হয়, এতে হচ্ছে অ্যানজাইনা আর এতে হচ্ছে অ্যাজমা, ঠিক আছে, এতে অ্যানজাইনা এতে অ্যাজমা, তারপরে বিতে হচ্ছে ব্লাস্টিং জিলাটিন হিসেবে ইউজ করা হয়, ব্লাস্টিং জিলাটিন ইউজ করা হয়। আচ্ছা ব্লাস্টিং জিলাটিন হিসেবে ইউজ করা হয়, সি হচ্ছে কিসে ইউজ করা হয় বলতো, সেলুলোজ ইউজ করা হয়, সেলুলোজ। আচ্ছা আর ডি হচ্ছে তোমার ডিনামাইট, ঠিক আছে, ডি হচ্ছে কি ডিনামাইট তৈরিতে ইউজ করা হয়, সি হচ্ছে সেলুলোজ আর ডি হচ্ছে কি বলতো ডিনামাইট তৈরিতে ইউজ করা হয়, সেলুলোজে ইউজ করা হয় সেলুলোজ নাইট্রেট আর কর্ডাইট, সেলুলোজ নাইট্রেট আর কর্ডাইট। আচ্ছা তো এই কয়টা হচ্ছে তোমার কিসের ব্যবহার বলতো, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার, ABCD দিয়ে মনে রাখবা, এতে অ্যানজাইনা অ্যাজমা, বিতে ব্লাস্টিন জিলাটিন, সিতে সেলুলোজ, আর ডিতে হচ্ছে কি বলতো ডিনামাইটে তৈরিতে ব্যবহৃত হয়, তাহলে এইগুলো হচ্ছে তোমার কিসের ব্যবহার বলতো, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার, ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে 20-এর, হ্যাঁ তাহলে 20-এর অ্যান্সার হবে কোনটা, নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখি 21 নম্বর অবজেক্টিভটা, তো মনে রাখবা ফলে আমরা কোনটা পাই বলতো, ফল জাতীয় জিনিসে আমরা
অ্যাস্টার পাই, বুঝছো? ফলে যে মিষ্টি আমরা হয়, ফলের যে মিষ্টি গন্ধ যেটা হয়, মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটা? মিষ্টি গন্ধের জন্য দায়ী মনে বা অ্যাস্টার। অ্যাস্টারের কারণে কি হয়, আমার ফলের গন্ধ আমরা মিষ্টি পাই, ঠিক আছে? আচ্ছা, কার্বিলামিন গঠন করে নিচের কোন যৌগটা? কার্বিলামিন। তো কার্বিলামিন গঠন করে কে বলো তো? মনে বা প্রাইমারি অ্যামিন, ঠিক আছে? কার্বিলামিন গঠন করে কে বলো তো? প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামিন কি করে? কার্বিলামিন গঠন করে হচ্ছে প্রাইমারি অ্যামিন। আচ্ছা, তো তার আগে বলি দেখো, তো তোমাদের হচ্ছে কৃষি বিচিত্রা যেটা আছে, তোমাদের এই কৃষি প্রস্তুতিকে সম্পূর্ণ করার জন্য কৃষি বিচিত্রা আছে, আর মানে কোশ্চেন ব্যাংক, আর একটা হচ্ছে কৃষি মডেল টেস্ট আর কি। তো এই দুইটা বইয়ে তোমাদের আর কি কৃষি সম্পূর্ণ প্রস্তুতি আর কি কভার হয়ে যাবে। তো তোমরা আমাদের হচ্ছে আজকে হচ্ছে তোমাদের 26 নম্বর ক্লাস চলতেছে যে কৃষির জন্য। তো এই ক্লাসগুলা এবং এই ক্লাসের পরই আবার এক্সাম নেওয়া হবে, যেই চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে ওই চ্যাপ্টারের উপরেই কিন্তু একটা এক্সাম নেওয়া হয়। তো এই এক্সামটা এবং ক্লাসগুলো পাওয়ার জন্য আর কি তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে এই যে কৃষি যে বইটা আছে, কৃষি বিচিত্রা যে বইটা আছে, এই বইটা তোমরা হচ্ছে কেনার পর এখানে যেই রাইটারের যে সেকশনটা আছে এইখানে আর কি তুমি হচ্ছে নামটা, তোমার নামটা আর হচ্ছে তোমার ফোন নাম্বারটা ছবি তুলে জয়কলি একাডেমি যেই পেজটা আছে ওইখানে আর কি মেসেজ করে দিবা, ছবিটা পাঠিয়ে দিবা। তোমাদেরকে আর কি প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে আর কি তোমাদেরকে ফ্রি কিন্তু এক্সামও নেওয়া হচ্ছে। এই সামনে আরও অনেকগুলো ক্লাস নেওয়া হবে, ফিজিক্সের উপর 15টা, রসায়নের ক্লাস, গণিতের ক্লাস, বায়োলজি ক্লাস, সব ক্লাস টোটাল তোমাদের 60টা ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? কৃষির জন্য 60টা ক্লাস নেওয়া হবে আর কি। তো এই 60টা ক্লাস নেওয়া হবে। তো এই 60টা ক্লাস আর কি তোমাদের পাওয়ার জন্য আর কি কী করতে হবে, যে আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে ওইখানে আর কি অ্যাড হয়ে থাকতে হবে। অ্যাড হয়ে থাকলে তুমি এক্সাম প্লাস হচ্ছে ক্লাসগুলোও করতে পারবা, পাশাপাশি হচ্ছে যেসব ফ্রি মডেল টেস্ট আছে আর এছাড়াও যেসব মনে করো নোটস আছে সবগুলো আর কি ওই সব গ্রুপে দেওয়া হচ্ছে। তো তোমরা আর কি দ্রুত জয়েন হয়ে যাও, বইটা কিনে ফেলে তোমাদের হচ্ছে ওই ছবিটা পাঠিয়ে দিও একাডেমিক গ্রুপে, তাহলে আর কি তোমাকে অ্যাড করে দেওয়া হবে আর কি। সো এরপরে দেখি আমরা নেক্সট কোশ্চেনে যাই। 25 নম্বর কোশ্চেনটা দেখি, COOH গ্রুপ বেনজিন চক্রে প্রতিস্থাপক হিসেবে যুক্ত থাকে তখন সেটা আগত গ্রুপকে কি নির্দেশ করে বলো তো? মানে এটা কোন নির্দেশ করে, যে মেটা নির্দেশক নাকি হচ্ছে তোমার প্যারা নির্দেশক নাকি অর্থ প্যারা নির্দেশক নাকি উভয়, ঠিক আছে? তো বলছে যে যখন তোমার হচ্ছে কি মূলক যুক্ত হচ্ছে, তোমার হচ্ছে অ্যাসিড মূলক যুক্ত হচ্ছে, যে বন্ড COH, ঠিক আছে, কার্বক্সিলিক মূলক। তো কার্বক্সিলিক গ্রুপ যখন বেনজিন চক্রে প্রতিস্থাপক হিসেবে যুক্ত থাকে তখন সে আগত গ্রুপকে কি বলে? তো এইটা মনে রাখবা হচ্ছে এভাবে, যে তোমার মনে বা সিঙ্গেল বন্ড যারা আছে, ঠিক আছে, যেসব মানে যেটা যুক্ত হচ্ছে সেটা কি সিঙ্গেল বন্ড নাকি ডাবল বন্ড? যদি সেটা সিঙ্গেল বন্ড হয় তাহলে মনে রাখবা তারা অর্থপেরা অবস্থানে বসে, ঠিক আছে? যদি তারা সিঙ্গেল বন্ড হয় তাহলে তারা অর্থপেরা অবস্থানে বসে। বাট যদি তারা হচ্ছে তোমার হয় ডাবল বন্ড হয় তাহলে বুঝবা তারা মেটা অবস্থানে বসবে। তাহলে তোমাকে যেইটা প্রতিস্থাপন করতেছে, যেই গ্রুপটা আসতেছে সেই গ্রুপের মধ্যে যদি কোনো সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটা হবে অর্থপেরা নির্দেশক, ঠিক আছে? আর যদি কোনো ডাবল বন্ড থাকে তাহলে সেটা হবে কি নির্দেশক বলো তো? মেটা নির্দেশক। তাহলে এখানে এখানে যে কার্যকরী মূলকটা আছে বন্ড COH, এটা কি নির্দেশক হবে? তাহলে এখানে কি ডাবল বন্ড আছে নাকি সিঙ্গেল বন্ড আছে? অবশ্যই তুমি এটা যদি ভেঙে লেখো তাহলে দেখবা যে এখানে বন্ড C, ডাবল বন্ড O, বন্ড H, ঠিক আছে? এখানে অবশ্যই একটা ডাবল বন্ড আছে। তাহলে এখানে যেহেতু ডাবল বন্ড আছে তাহলে এটা বুঝতেই পারতেছি এটা কি হবে, অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? এটা অবশ্যই হবে মেটা নির্দেশক। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? 25 অ্যান্সার হবে C। আচ্ছা, এরপর দেখো 26 নম্বর যে অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে অ্যালকিনের সাথে পারঅক্সাইডের উপস্থিতিতে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 26 আছে, অ্যালকিনের সাথে পারঅক্সাইডের উপস্থিতিতে দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিভের নিয়মের ব্যতিক্রম ঘটে কোথায়? ব্যতিক্রম, মার্কোনিভের নিয়ম ব্যতিক্রম। তো মার্কোনিভের নিয়ম ব্যতিক্রম করতে গেলে কি লাগে? পারঅক্সাইডের উপস্থিতি লাগে। আর ওইখানে তোমার একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে যে সবাই কিন্তু তোমার বিপরীত মার্কোনিভের নীতি বা খালাসের নিয়ম যেটা আছে ওটা কিন্তু সবাই দিবে না। ওইটা কে দিবে? শুধু মনে নেবা HBr দিবে। শুধু কে দিবে? HBr দেয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? শুধু অ্যান্সার হবে তাহলে 26 অ্যান্সার হবে C, শুধুমাত্র HBr দেয়। তোমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে যাচ্ছে আর কি, টাইম বেশি নাই, আমরা দ্রুত অবজেক্টিভ সলভ করব। অ্যালকিনের সাথে পারঅক্সাইডের উপস্থিতিতে দ্রুত বিক্রিয়ার ক্ষেত্রে মার্কোনিভের নিয়ম ব্যতিক্রম ঘটে কার ক্ষেত্রে? মনে হয় HBr এর ক্ষেত্রে, ঠিক আছে? মার্কোনিভের নিয়ম ব্যতিক্রম ঘটে শুধুমাত্র HBr এর ক্ষেত্রে। তারপর দেখো এই যে SN1 এর ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম যে SN1 বিক্রিয়া কি হয়, তোমার হচ্ছে SN বিক্রিয়া কার ক্ষেত্রে ঘটে হচ্ছে মনে হয় 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, মানে 1 2 3 পড়াইছিলাম আর কি। তো বলছে SN বিক্রিয়ার ক্ষেত্রে কোন
সঠিক। তো আমরা কি পড়ছিলাম 1 2 3 মানে SN1 2 ধাপে ঘটে, কোথায় ঘটে 3 ধাপে, মানে 3 ডিগ্রিতে বেশি ঘটে। তাহলে এটা কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। তাহলে আমরা দেখবো অপশনে কোথায় 2 ধাপে আছে আর কি। তাহলে অ্যান্সার দেখো 2 ধাপে ঘটে, এটাও আছে। আবার এটা লাগছে প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে এর অ্যান্সার কিন্তু দুইটাই সঠিক, বিও হবে অ্যান্সার সিও হবে। ঠিক আছে, BC দুইটাই কারেক্ট। আচ্ছা, তারপর বলছে যে নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। ঠিক আছে, কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তো এই জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে গেলে তোমার এখন কি করতে হবে বলো তো? জ্যামিতিক সমানতা প্রদর্শনের জন্য, আচ্ছা, তো জ্যামিতিক সমানতা কারা প্রদর্শন করে? তো জ্যামিতিক সমানতা প্রদর্শন করার শর্ত হচ্ছে যে ওই সিএবি হতে হবে, অথবা সিএডি হতে হবে, আর কি হতে হবে? প্রতিস্থাপিত অ্যালকিন থাকতে হবে, আর চাকরির যোগ্য হতে হবে। তো অনেক কিছু করতে হবে। তো এগুলো একে একে যখন তুমি করতে যাবো তখন কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো এইরকম আর কি কয়েকটা এক্সাম্পল আছে আর কি। তো এই কয়টা এক্সাম্পল দিয়ে যদি তুমি মুখস্থ রাখতে পারো, বা এই কয়টা 4টা 5টা এক্সাম্পল এই কয়টার মধ্যে দিয়ে আসে, তো এই কয়টা এক্সাম্পল মুখস্থ রাখবা। একটা হচ্ছে তোমার বিউটিন 2 জ্যামিতিক সমরূপতা কে কে দেখায়, এরকম কয়েকটা এক্সাম্পল দেখো। বিউটিন 2, ঠিক আছে, বিউটিন 2 দেখাবে। তারপর দেখাবে হচ্ছে পেন্টিন 2, বিউটিন 2 1 নম্বর, বিউটিন 2 2 নম্বর হচ্ছে পেন্টিন 2, বিউটিন 2 2 নম্বর হচ্ছে পেন্টিন 2, 3 নম্বর হচ্ছে হেক্সিন 3, বিউটিন 2 পেন্টিন 2 হেক্সিন 3। তারপরে মনে রাখবা ম্যালোইক অ্যাসিড আর ফিউমারিক অ্যাসিড। ঠিক আছে, ম্যালোইক অ্যাসিড, আরেকটা হচ্ছে 5 নম্বর হচ্ছে ফিউমারিক অ্যাসিড। তোমাকে যদি স্ট্রাকচার দিয়ে দেয়, স্ট্রাকচার দিয়ে দিলে তো তোমার আর মুখস্থ করার কাজ নেই। স্ট্রাকচার দেখলে তুমি বুঝতেই পারবা যে কোনটা সিএবি অনুসরণ করছে, সেটা অনুসরণ করে তুমি এমনি দেখা যেতে পারবা। বাট যখন তোমাকে এরকম কথাই লিখে দিবে তখনও তোমাকে স্ট্রাকচার আঁকাইতে হবে, দেন তোমাকে আইডেন্টিফাই করতে হবে 4টা অপশন আঁকাইলা, তো এটা তো অনেক টাইম লাগবে। যার কারণে আর কি অবজেক্টিভে তো বেশি টাইম পাবা না। যার কারণে আর কি এই কয়েকটা এক্সাম্পল মুখস্থ রাখলেই আলটিমেটলি এখান থেকে আসে আর কি। ঠিক আছে, তো এইগুলো আর কি যদি মনে রাখতে পারো তাহলে আর কি দেখবে এর মধ্যে থেকে কমন পাবা আর কি। এই কয়েকটা এক্সাম্পল একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে আর কি তোমাদের এই সুবিধা হবে। এরপর দেখো বলছে যে কার্যকরী মূলকগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়। এটা তো সবাই জানো যে কার্যকরী মূলকগুলোর মধ্যে যে সক্রিয়তার একটা ক্রম আছে, যে অ্যাসিড হচ্ছে সবথেকে বেশি সক্রিয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? 30 অ্যান্সার ডি হবে। এরপর বলছে রেকটিফাইড স্পিড কোনটা। এগুলো সব মুখস্থ জিনিস আর কি। দেখো বেশিরভাগ সব মুখস্থ জিনিস আসতেছে, এগুলো কি কঠিন জিনিস? এগুলো কিন্তু সব বইয়ের মধ্যেই আছে। তো রেকটিফাইড স্পিড তো আমরা জানি কি বলো তো, রেকটিফাইড স্পিড কোনটা হবে অ্যান্সার? 31 অ্যান্সার কোনটা হবে? 96% ইথানল এবং 4% পানিকে কি বলা হয় বলতো? রেকটিফাইড স্পিড। রেকটিফাইড স্পিডের সংকেতটা কিন্তু অনেক আসে। তো এটা মনে রাখবা 96% ইথানল এবং 4% পানিকে কি বলা হয়? রেকটিফাইড স্পিড। এরপর দেখো গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক দ্বারা কোন অ্যাসিড তৈরি করা হয় যায় না? বলছে গ্রিগনার্ড বিকারকের দ্বারা কোন অ্যাসিড তৈরি করা যায় না। ঠিক আছে, তো গ্রিগনার্ড বিকারক কি বলতো? গ্রিগনার্ড বিকারকের সংকেত হচ্ছে আমার RMgX, তাই না? RMgX অলরেডি এখানে একটা কি মূলক আছে দেখো তো, কার্বন মূলক আছে। তুমি কারোর সাথে রিয়াকশন করে তৈরি করবা, তো কার্বনের সংখ্যা কি ডাবল হয়ে যাচ্ছে, মানে 2 হয়ে যাচ্ছে। তো 2 হয়ে গেলে কিন্তু বাকি সব পসিবল, বাট এক কি পসিবল? মানে একটা কার্বন কি আর পসিবল? একটা কার্বন কিন্তু পসিবল না। তুমি অ্যাসিডিক অ্যাসিডও বানাইতে পারবা, বেনজোইক অ্যাসিডও বানাইতে পারবা, টলুইক অ্যাসিডও বানাইতে পারবা, বাট ফর্মিক অ্যাসিড কি বানাইতে পারবা? ফর্মিক অ্যাসিড বানাইতে পারবা না, কারণ অলরেডি এখানে মনে হয় গ্রিগনার্ড বিকারকে অলরেডি একটা কার্বন আছে। তুমি কারোর সাথে রিয়াকশন করতে চাও, কার্বন কার্বন তো একসাথে অ্যাটাচড হয়ে যাবে, অবশ্যই কার্বনের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে ফর্মিক অ্যাসিড কি বানানো পসিবল? ফর্মিক অ্যাসিড মানে হচ্ছে একটা কার্বন, তো এই COH কি বানানো পসিবল? এখানে একটা কার্বন তো অলরেডি আছেই, তাহলে আরেকটা কার্বন তো যুক্ত হলে আর এটা আসবেই না। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? ফর্মিক অ্যাসিড। তাহলে 32 অ্যান্সার কোনটা হবে বলো তো? ডি হবে। এরপর দেখো 33, আচ্ছা 33 বা 34, আচ্ছা কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক? দেখো ওই কোশ্চেন আবার আসছে, আমরা 20 সালে যেটা পাইছি এটা কিন্তু অলরেডি 13 সালে আসছিল, সেম কোশ্চেন আবার আসছে। দেখো কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক, তাহলে 34 অ্যান্সার কোনটা হবে বলো? 34 অ্যান্সার ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে মুক্তজোড় ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রন আকর্ষী মানে কি? ইলেকট্রনকে আকর্ষণ করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে অবশ্যই পজিটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জের এগুলো তো হবেই না, এখানেও নেগেটিভ চার্জ মানে মুক্তজোড় আছে, এটাও হবে না। তাহলে বাকি আছে কোনটা? ডি হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি হবে। তারপর বলছে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্য কত? অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্রম কত হবে অ্যান্সার বলো তো? তো মনে রাখবা আর কি, তো
মনে রাখবা যে যখন একটা বন্ধন থাকে তখন কি বন্ধন দূরত্ব বেশি হয়, দ্বিবন্ধন হলে আর একটু কম হয়, ত্রিবন্ধন হলে কি আরও কাছাকাছি চলে আসে, তাই না? বন্ধন যত বাড়বে কার্বন কি তো হবে, তত কাছাকাছি চলে আসবে, মানে বন্ধন দূরত্ব কি হবে, তত কমে যাবে। তাহলে সবচেয়ে বেশি বন্ধন দূরত্ব হবে কার? অ্যালকেনের, ঠিক আছে? সবচেয়ে বেশি বন্ধন দূরত্ব হবে কার? অ্যালকেনের। তো এটা আগে এভাবে মনে রাখবা 154, 134, তারপরে মনে রাখবা কত? 121, 154, 154, 134, তারপরে মনে রাখবা কত বলো তো? 121, ঠিক আছে? 154, 134, তারপর মনে হবে 121, 154, 134, 121, জাস্ট তার আগে কী হবে? একটা পয়েন্ট হবে আর কি, পয়েন্ট 154, পয়েন্ট 134, পয়েন্ট 121, 154, 134 আর কত বলো তো? 121 আর কি। তো এইটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে, এটা অ্যালকিনের ক্ষেত্রে, আর এটা কার ক্ষেত্রে বলো তো? অ্যালকাইনের ক্ষেত্রে। আর বেনজিনের ক্ষেত্রে মনে রাখবা 0.139, 139 আর কি। বেনজিনে যেহেতু ডাবল বন্ড আছে তাহলে বেনজিনে কত? 139, আর অ্যালকেনে 154, সরি অ্যালকেনে 100, হ্যাঁ অ্যালকেনে 154, অ্যালকিনে 134, আর অ্যালকাইনে 121, আর বেনজিনে কত? 139। সবগুলোর আগে কিন্তু পয়েন্ট আছে, পয়েন্ট 139, সবগুলো কি বলতো? ন্যানোমিটার। আচ্ছা তাহলে অ্যালকিনে বলছে, অ্যালকিনে বললে তাহলে কোনটা হবে? মাঝখানেটা হবে 154, 134, 121, 35 আনসার, তাহলে কোনটা হবে? 35 আনসার হবে। কার্বন কার্বন দ্বিবন্ধন বলছে, তাহলে দ্বিবন্ধন বলে কোনটা হবে? বি হবে, ঠিক আছে? তাহলে 35 আনসার কোনটা? বি। আচ্ছা 36, লাল পিঁপড়া, মৌমাছি ও বোলতার প্রভৃতি অংশের নিশ্চিত রসে কি পাওয়া যায় বলো তো? এটা সবাই জানো যে কি, এখানে কোনটা পাওয়া যাবে? ফর্মিক অ্যাসিড পাওয়া যাবে, ঠিক আছে? ভীমরুলের গ্ল্যান্ডে বিভিন্ন জায়গায় কি অ্যাসিড পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক জিনিস, ফর্মিক অ্যাসিড। আচ্ছা কার্বনিক গ্যাসের সংকেত, কার্বনিক গ্যাসের সংকেত কি বলা হয় বলো তো? ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন বা কার্বনিক গ্যাসের সংকেত। এটার অ্যান্সার কোনটা বলো তো? CCl3NO2। এটা কার সংকেত বলো তো? কার্বনিক গ্যাস বা ক্লোরোপিক্রিনের সংকেত, CCl3NO2। আচ্ছা সবাই একটা জিনিস কমেন্ট করো তো, সেটা এটা কমেন্ট করো তো দেখি সব কার অ্যান্সার হয় বলতো। ফেহলিং দ্রবণের কালার কি? ফেহলিং দ্রবণের কালার, একটা কোশ্চেনের অ্যান্সার সবাই দাও দেখি, কমেন্ট করো। ফেহলিং দ্রবণের কালার, ফেহলিং দ্রবণের কালার কি বলতো? ফেহলিং দ্রবণের কালার, ফেহলিং দ্রবণের কালার কি? ফেহলিং দ্রবণের কালার কি? সবাই কমেন্ট করো, ফেহলিং দ্রবণের কালার কি? সবাই কমেন্ট করো, ফেহলিং দ্রবণের কালার কি? দেখি কারটা সঠিক হয়। আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে পাকা কলা। আচ্ছা পাকা কলায় কোনটা থাকে বলো তো? পাকা কলায় থাকে মনে হয় পেন্টাইল, ঠিক আছে? পাকা কলায় কোথায় থাকে? পেন্টাইল থাকে। পাকা কলায় কি থাকে? পেন্টাইল থাকে। আচ্ছা সবাই কমেন্ট করতেছে লাল। আচ্ছা লাস্ট কমেন্ট করো সবাই, দাদি ফেলিং দ্রবণের কালার কি? ফেলিং দ্রবণের কালার কি? আচ্ছা ফেলিং দ্রবণের কালার কমেন্ট করা হলে দেখি কারটা হয় আর কি, ফেলিং দ্রবণের কালার। আচ্ছা তো মনে রাখবা পাকা কলায় কোনটা থাকে বলো তো? পাকা কলায় থাকে হচ্ছে পেন্টাইল থাকে, ঠিক আছে? পাকা কলায় কি থাকে বলো তো? পেন্টাইল থাকে। আচ্ছা এখানে আমরা জেনে রাখি, দেখো পাকা কলা, আচ্ছা পাকা কলায় থাকে পেন্টাইল, পাকা কমলায় কোনটা থাকে বলো তো? কমলায়, তো মনে রাখবা কমলা লেখে কি দিয়ে বলো তো? কমলায় কি লেখে? অরেঞ্জ দিয়ে লেখে না? কমলার ইংলিশ কি বলো তো? অরেঞ্জ, তাই না? তো কমলার ইংলিশ হচ্ছে অরেঞ্জ যদি হয় তাহলে এখানে মনে রাখবা যে পাকা কলায় থাকে হচ্ছে পেন্টাইল, আর পাকা কমলায় থাকে অকটাইল, ঠিক আছে? অরেঞ্জ দিয়ে মনে রাখবা অকটাইল। পাকা কমলায় কোনটা থাকে? অকটাইল থাকে। আর পাকা কলা, মনে রাখবা তুমি কলা কোথায় আসছো? প্যান্টের মধ্যে করে নিয়ে আসছো, ঠিক আছে? তাহলে প্যান্টে করে যে নিয়ে আসছো, কি নিয়ে আসছো? কলা নিয়ে আসছো, তাই না? প্যান্টের মধ্যে মনে করো পাকা কলা তোমার কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। যার কারণে কি হয়েছে? এই পাকা কলার কি হবে? পেন্টাইল। আর কমলা কি হবে? কমলা যেহেতু অরেঞ্জ দিয়ে মনে রাখবা কি? অকটাইল, ঠিক আছে? আর আনারস মনে রাখবা কি? বিউটাইল, ঠিক আছে? আনারস বিউটাইল। আর জেসমিনে মনে রাখবা, জেসমিন ফুলে কি থাকে? জেসমিনে জ আছে, বেনজাইলও মনে রাখবা জ আছে, ঠিক আছে? জেসমিনেও জ আছে, বেনজাইলও জ আছে। তাহলে জেসমিনে কি থাকে বলো তো? জেসমিনেও জ আছে, বেনজাইলেও কি আছে? জ আছে, বেনজাইল অ্যাসিডের এস্টার। তাহলে পাকা কলায় কি থাকে? পেন্টাইল। পাকা কমলায় কি থাকে? অকটাইল, অরেঞ্জ অকটাইল, ঠিক আছে? আনারসে কি থাকে? বিউটাইল। আর জেসমিন ফুলে কি থাকে? বেনজাইল, ঠিক আছে? এই কয়টা এক্সাম্পল কিন্তু আসে তোমার। এটা আসছে গত বছর, তোমার বিগত বছরের কোশ্চেনে আসছে আছে পাকা কলার কোনটা থাকে। তো তোমার যে পাকা কমলা বা পাকা আনারসে কি থাকে এটা যে আসবে না এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাইলে আমি একটা যখন পড়বো পাশাপাশি বাকিগুলোই পড়ে নিব। তাহলে অ্যান্সার কোনটা হবে? পেন্টাইল হবে, ঠিক আছে? আচ্ছা সবাই লাল লেখছো, ঠিক আছে? একজন মাত্র লেখছো নীল। অ্যান্সার কোনটা সঠিক বলো তো? অ্যান্সার হবে নীল, ঠিক আছে? তোমার হচ্ছে
ফেলিং দ্রবণের কালার হচ্ছে নীল, ঠিক আছে, ফেলিং দ্রবণের কালার হচ্ছে নীল। ফেলিং দ্রবণ যে অধক্ষেপটা দেয় এইটার কালার হচ্ছে কি লাল, ঠিক আছে। ফেলিং দ্রবণ যে কালারটা দিচ্ছে অধক্ষেপের কালার, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করতাম অধক্ষেপের কালার কি, তাহলে বলতে হচ্ছে লাল, ঠিক আছে। বাট ফেলিং দ্রবণে তোমার এমনি কালার কি বলো তো, নীল। ফেলিং দ্রবণের এমনি কালার নীল। একজন মাত্র সঠিক অ্যান্সার দিছো, নাম হচ্ছে সানজিদা ইসলাম সূচনা, এই একাই মাত্র নীল বলছে, বাকি সবাই রেড রেড বলছো। তো অ্যান্সার কোনটা হবে বলো তো, তোমার হচ্ছে অ্যান্সার হবে নীল, ঠিক আছে। তো মনে রাখবা আর কি যে ফেলিং দ্রবণের কালার কি, ফেলিং দ্রবণের কালার হচ্ছে গাঢ় নীল, ঠিক আছে। ফেলিং দ্রবণের কালার গাঢ় নীল, আর ফেলিং দ্রবণ যে অধক্ষেপটা দেয় এইটার কালার হচ্ছে লাল। তোমাকে যদি অধক্ষেপ জিজ্ঞাসা করে তাহলে বলবা লাল। আচ্ছা, একইভাবে টলেন বিকারকের কালার কি বলতো, টলেন বিকারকের কোনো কালার নেই, টলেন বিকারক হচ্ছে বর্ণহীন। আর টলেন বিকারক যে অধক্ষেপ দেয় সেটা হচ্ছে কি বলতো, চকচকে সিলভারের মতো, ঠিক আছে। এই দুটো যে কনফিউশন ছিল এই দুটো কনফিউশন ক্লিয়ার করে দিলাম তোমাদের, ঠিক আছে। তাহলে অ্যান্সার কোনটা গুগলে না, এটা বইয়েই আছে, ঠিক আছে। বইয়ে যখন ফেলিং দ্রবণ টলেন বিকারকের পরীক্ষা আছে ওইখানে এটা লেখা আছে যে গাঢ় নীল বর্ণের, ঠিক আছে, গাঢ় নীল বর্ণের ফেলিং দ্রবণ। এরপর দেখো তোমাকে বলছে যে পার্থক্যকরণের জন্য কোন বিক্রিয়া ইউজ করা হয়, যে HCOH মানে ফর্মিক অ্যাসিড আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের পার্থক্যকরণের জন্য কোন বিক্রিয়া ইউজ করা হয় বলো তো, টলেন বিকারক। কারণ শুধুমাত্র এই যে ইয়াটা আছে ফর্মিক অ্যাসিড যেটা আছে এটাই শুধুমাত্র কি করে, টলেন বিকারক পরীক্ষা দেয়। টলেন বিকারক আর ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় কে বলতো, মেইনলি অ্যালডিহাইড এবং কিটোন, মানে অ্যালডিহাইডের আর কিটোনের পার্থক্য করার জন্য এই হচ্ছে টলেন বিকারক পরীক্ষা, যে অ্যালডিহাইড পরীক্ষা দেয় আর তোমার হচ্ছে কিটোনমূলক পরীক্ষা দেয় না। পাশাপাশি টলেন বিকারক পরীক্ষা আরও একজন দেয়, সেটা হচ্ছে কি ফর্মিক অ্যাসিড দেয়। তো ফর্মিক অ্যাসিডের সাথে ইথানোয়িক অ্যাসিডের পার্থক্য করতে গেলেও আমার তাহলে কোনটায় যেতে হবে, টলেন বিকারক পরীক্ষা যেতে হবে। কারণ টলেন বিকারক পরীক্ষা তোমার হচ্ছে ফর্মিক অ্যাসিড দেয়, বাট ইথানোয়িক অ্যাসিড কিন্তু দেয় না। জুইটার আয়ন, জুইটার আয়ন কি বলতো, জুইটার আয়ন হচ্ছে যেটা তোমার ধনাত্মক আয়নও থাকে ঋণাত্মক আয়নও থাকে, একই সাথে যখন ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন থাকে সেটাকে বলে আমার জুইটার আয়ন। তাহলে 40 আনসার কোনটা হবে বলতো, উভয়ধর্মী, মানে জুইটার আয়ন হচ্ছে ধনাত্মকও থাকে ঋণাত্মকও থাকে। একই কোশ্চেন দেখো 2011-12 সালেও আসছে, 10-11 সালেও আসছে, সেম কোশ্চেন দেখো জুইটার আয়ন কি, উভয়ধর্মী, একই কোশ্চেন দেখো পরের বছর রিপিট হয়েছে 11-12 সালে, জুইটার আয়ন কি। তাহলে দেখো কৃষিতে কিন্তু কোশ্চেন কিন্তু ভালোই রিপিট হচ্ছে। তো তুমি চেষ্টা করবা কি বলো তো, কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করার আর কি। জুইটার আয়নের ইয়া শেষ। নেক্সট আমরা দেখি কি কোশ্চেন আসছে। আর কিছুক্ষণ ক্লাস হবে, তোমরা সবাই অ্যাক্টিভ থাকার চেষ্টা করো আর কি, বেশিক্ষণ আর ক্লাস হবে না, তো চেষ্টা করো আর কি বেশিক্ষণ আর একটু অ্যাক্টিভ থাকার, কারণ হচ্ছে এখনও আরও কিছু অবজেক্টিভ বাকি আছে, ইম্পর্টেন্ট অবজেক্টিভ আসার মতো। তারপর দেখো কি বলছে, প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল পৃথক করা যায়। তো প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল পৃথক করা যায় কোন বিক্রিয়ার মাধ্যমে বলো তো। আচ্ছা দেখো, প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল পৃথক করতে গেলে আমার কোন পরীক্ষা যাওয়া লাগে বলতো, লুকাস বিকারক টেস্টে যাওয়া লাগে। কোন টেস্টে যাওয়া লাগে, লুকাস বিকারক টেস্টে যাওয়া লাগে। তো লুকাস বিকারক টেস্টের সাথে কি হয় বলতো, তোমার যেটা আছে 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে, 1 ডিগ্রি অ্যালকোহল তোমার হচ্ছে কী করে না, বিক্রিয়াই করে না, ঠিক আছে। 1 ডিগ্রি অ্যালকোহল কোনো বিক্রিয়াই করে না। 2 ডিগ্রি অ্যালকোহল কী করে, 5 থেকে 10 মিনিট পরে অদক্ষেপ দেয়, ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। আর 3 ডিগ্রি অ্যালকোহল কী করে বলো তো, 3 ডিগ্রি অ্যালকোহল তুমি যখন যোগ করবা তখনই কি লুকাস বিকারক যোগ করলে কি হয় বলো তো, তোমার হচ্ছে সাথে সাথে কী করবে, সাদা অদক্ষেপ দিবে। আর লুকাস বিকারক কোনটা বলো তো, গাঢ় HCl আর জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl আর কি জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl আর কি বলো তো, জিঙ্ক ক্লোরাইড, গাঢ় HCl প্লাস হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, এটা হচ্ছে তোমার কি লুকাস বিকারক। আর গ্রিগনাইট বিকারক কি বলতো, RMGX, মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা কি অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ARMGX, ঠিক আছে, এই দুইটাই। সেকেন্ডে এটা তো লুকাস বিকারক হলো। ফেনল থেকে স্যালিসাইলডিহাইড, এটা কিন্তু আমি একটু আগে শিখেছি যে স্যালিসাইলডিহাইড, ওই যে অ্যালডিহাইড হাইড স্যালিসাইলডিহাইড, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয় কোপ বিক্রিয়ার মাধ্যমে, আর স্যালিসাইলডিহাইড তৈরি করা হয় কোন বিক্রিয়ার মাধ্যমে বলো তো, রাইমার টাইমেন বিক্রিয়ার মাধ্যমে। স্যালিসাইলডিহাইড করতে মাধ্যমে রাইমার টাইমেন বিক্রিয়ার মাধ্যমে, এটা শিখাইছি আগে। কোন যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে না, ঠিক আছে, কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে না। তো অ্যালডল মনে বা অ্যালডলের এ দিয়ে মনে রাখবা আলফা হাইড্রোজেন, ঠিক আছে, যার আলফা হাইড্রোজেন আছে সে হচ্ছে কি করবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। যার আলফা হাইড্রোজেন আছে সে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। এখানে বলছে কে করে না বলছে, তাহলে যার আলফা হাইড্রোজেন নাই। তো আমি ফার্স্টে দেখি এর আলফা হাইড্রোজেন আছে, অবশ্যই আলফা হাইড্রোজেন আছে, এই যে পাশে যেটা আছে এখানে অবশ্যই হাইড্রোজেন আছে, তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে। সেম একইভাবে এইটার ক্ষেত্রেও আলফা হাইড্রোজেন আছে, এইটার ক্ষেত্রেও দেখো কি এই যে এর সাথে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে আলফা কার্বন, এর সাথে আলফা হাইড্রোজেন আছে, এই জন্য কি এখানেও আলফা হাইড্রোজেন আছে। বাট এখানে কার্যকরী মূলকের সাথে কোনো কার্বনই নাই, আলফা হাইড্রোজেন তো তাহলে আসার প্রশ্নই আসে না, তাই না। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো, করে না বলছে যেহেতু, তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো, বি হবে অ্যান্সার। এরপরে দেখো বেনজিন অণু, এই যে একটু আগে তোমাদের বলছিলাম বেনজিন অণুর বন্ধন দৈর্ঘ্য কত, এটা তো জানো যে জুইটার আয়ন কোথায় দেখতে পাওয়া যায় বলো তো, জুইটার আয়ন অ্যামিনো অ্যাসিডে, ঠিক আছে, জুইটার আয়ন
কোথায় দেখতে পাওয়া যায়? অ্যামিনো অ্যাসিডে জুইটানোন দেখতে পাওয়া যায়। বেনজিন অণুর বন্ধন দৈর্ঘ্য কত? বেনজিন অণুর বন্ধন দৈর্ঘ্য পড়াইছিলাম যে একটু আগে লিখে দিছিলাম 0.139 ন্যানোমিটার। এইটা শেষ। আবার দেখো জুইটানোন আবার 9-10 সালে আসছে। পরপর 3 বছর দেখো জুইটানোনের কোশ্চেন আসছে, 9-10, 10-11, 11-12, 3 বছরই কি জুইটানোনের কোশ্চেনটা আসছে। তাহলে জুইটানোনে কতটা ইম্পর্টেন্ট দেখছো, কোশ্চেন কতটা রিপিট হয়েছে। তাহলে বলো জুইটানোন কি হবে? জুইটানোন হবে যেখানে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় চার্জই থাকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 47 অ্যান্সার সি হবে। ঠিক আছে, আর মাত্র কিছুক্ষণ ক্লাস হবে, সবাই একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করো, আর বেশিক্ষণ নিব না। দেখো এরপর 48 নাম্বার বলছে লুকাস বিকারক। একটু আগে বলছে লুকাস বিকারক কোনটা? গাঢ় HCl আর কি জিঙ্ক ক্লোরাইডের সাথে গাঢ় HCl আর জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ। তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে বি। ঠিক আছে, সবাই ক্লিয়ার? বি হবে। অ্যাসিটিলিন যৌগে কার্বনের হাইব্রিডাইজেশন কোনটা ঘটে? দেখো অ্যাসিটিলিন যৌগে কি আছে? দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। তো মনে রাখবার কি আমাদের সংকরণ কি কি ঘটতে পারে বলো তো? হয় sp, মানে কার্বনের ক্ষেত্রে 3টা সংকরণ ঘটে আর কি, sp, sp2 আর একটা কি বলতো sp3। এই 3টা সংকরণ তো ঘটতে পারে, sp, sp2 আর একটা কি বলতো sp3। তো মনে রাখবা sp সাধারণত ঘটে হচ্ছে 3টা বন্ডের ক্ষেত্রে, পুরো 3 ডাবল বন্ড, আর sp3 হচ্ছে 1, মানে যেখানে হচ্ছে 1 আছে সেখানে ঘটবে, মানে sp1 মানে এখানে তো কত 1 আছে, আর 3 এর ক্ষেত্রে ঘটবে, একক বন্ধনের ক্ষেত্রে ঘটবে 3, আর 3 বন্ধনের ক্ষেত্রে ঘটবে কি 1। ঠিক আছে, আর ডাবল ডাবল তো মিলেই গেছে। মনে রাখবা যেখানে 3টা বন্ধন আছে সেখানে ঘটবে sp, যেখানে 2টা বন্ধন আছে সেখানে ঘটবে sp2, আর যেখানে একটা বন্ড আছে একের উল্টা, তাহলে মানে কত 3 হবে। ঠিক আছে, তাহলে sp3। তো এখানে বসে 3টা বন্ড আছে, তাহলে এখানে বুঝতেই পারতেছি যে আমাদের কি হবে, 3 এর উল্টা কি হবে 1 হবে। তাহলে 1 হইলে কোনটা হবে? অ্যান্সার এ হবে। ঠিক আছে, তাহলে 49 এর অ্যান্সার কোনটা হবে বলো তো? এ হবে। যারা বি লেখছো কেন? 49 অ্যান্সার তো বি না, sp2 কেন লেখছো? sp2 না, sp ট্রিপল বন্ড থাকলে তো বললাম যে ট্রিপল বন্ড থাকলে sp। ঠিক আছে, 3 থাকলে 1, 1 থাকলে 3, আর 2 2 তো মিলেই গেছে, বুঝছো? 1 2 3 3টা বন্ড হইতে পারে, সংকরণও সেরকম sp, sp2, sp3 হইতে পারে। আচ্ছা, প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহল পৃথক করা যায় কোনটার মাধ্যমে বলো তো? প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি বা লুকাস বিকারকের মাধ্যমে, বুঝছো? প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি আমার পৃথক করা যায় হচ্ছে লুকাস বিকারকের মাধ্যমে। কারণ ওই যে লুকাস বিকারকের সাথে 1 ডিগ্রি কি করতেছে, বিক্রিয়ায় দিচ্ছে না, 3 ডিগ্রি কি করতেছে, সাথে সাথে বিক্রিয়া দিয়ে দিচ্ছে, আর 2 ডিগ্রি কি করতে 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া দিচ্ছে আর কি। তো মনে বা এই যে পার্থক্যটা করা হচ্ছে এটা কিসের মাধ্যমে করা হচ্ছে? লুকাস বিকারকের মাধ্যমে করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের 50 শেষ। এই দেখো ফেনল থেকে স্যালিসাইলডিহাইড, আবার সেই কোশ্চেন আসছে যে স্যালিসাইলডিহাইড। তাহলে স্যালিসাইলডিহাইড কিসের মাধ্যমে তৈরি করা হয়? 51 অ্যান্সার কোনটা হবে বলো তো? 51 রাইমাটাইমেন বিক্রিয়া। দেখো কোশ্চেনটা আবার আসে, সেই একই কোশ্চেন আবার আসে, রাইমাটাইমেন বিক্রিয়া। তারপর হচ্ছে কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? এটা মনে রাখতে পারো, এমটিবি পিল দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, এমটিবি পিল ট্রি দিয়ে মনে রাখতাম। আচ্ছা, তো এমটিবি পিলের এমটিবি এটা তোমাদের বোটানিতে ছিল আর কি। ঠিক আছে, তো পিলের এখানে ছিল, আইএলতে ছিল লিউসিন, আর এখানে ছিল লাইসিন। ঠিক আছে, এমতে ছিল কি মিথিওনিন, লিউসিন, তারপর হচ্ছে ভিতে ছিল হচ্ছে ভ্যালিন। ঠিক আছে, এই 3টাই ছিল, বা টাইরোসিন কিন্তু ছিল না। টিতে কি ছিল? টিতে ছিল ট্রিপ্টোফ্যান, টিতে কি ছিল? ট্রিপ্টোফ্যান ছিল। ঠিক আছে, আর টাইরোসিন নামে কিছু ছিল না। তাহলে হবে কোনটা বলো তো? এই 3টা হবে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, বা টাইরোসিন কিন্তু অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড না। আচ্ছা, তারপর হচ্ছে সাধারণত অ্যামিনো অ্যাসিডের ক্ষারকীয় ক্রম। তো অ্যামিনো অ্যাসিডের ক্ষারকীয় ক্রম মনে রাখার ট্রিক্স হচ্ছে 213 দিয়ে মনে রাখবা। ঠিক আছে, 213 কি মনে রাখছি বলতো? 213 বলবা অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা 213, এই সংখ্যাটা মনে রাখবা 213। তাহলে 213 কোথায় আছে দেখো তো? অপশন বি তে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? বি হবে। আচ্ছা, 54 নাম্বার, মধু এত মিষ্টি কারণে রয়েছে কি? মধুর মিষ্টতার কারণে কি বলো তো? মধুর মিষ্টতার কারণ হচ্ছে ফ্রুক্টোজ। ঠিক আছে, ফ্রুক্টোজের কারণে কি হয় বলো তো? মিষ্টি হয়। ফলে কি থাকে বলো তো? ফ্রুক্টোজ থাকে, তাই না? ফ্রুক্টোজকে কি বলে? ফ্রুট সুগারও বলা হয়, আমরা পড়ছি। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? মধু এত মিষ্টির কারণ কি বলো তো? ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের কারণে কি বলো তো? মিষ্টি হয়। আচ্ছা, এরপর দেখো 56 নাম্বার কি বলছে? আচ্ছা, 55 নাম্বার, অ্যাসিড ও অ্যালডিহাইড উভয়ের মতো কাজ করে কে? এটা একটু আগেই পড়ে আসছে, আবার দেখো সেই সেম কোশ্চেন আসছে 7-8 সালে আসছে, আর ওইটা আসছিল মেবি 15-16 সাল বা এরকম সালে আসছিল। তো ওই কোশ্চেন কিন্তু সেম। ঠিক আছে, অ্যাসিড এবং অ্যালডিহাইড উভয়ের মতো কাজ করে কোনটা বলো তো? HCOH। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড। এরপর বলছে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কোন মূলক বিশিষ্ট যৌগ? হ্যালোফর্ম একটু আগেই পড়ে আসছে যে হ্যালোফর্ম কি দিবে? হ্যালোফর্ম দিবে হচ্ছে তোমার ইথানল দিবে, আরও যেগুলো আমরা পড়ছিলাম যে এই যে CH3CO মূলক যেটা আছে তোমার হচ্ছে
মিথিলিন কার্বনিলমূলক যেটা আছে, মিথিলিন কার্বনিলমূলক যেটা আছে সেটাও দিবে। তাহলে এখানে মিথিলিন কার্বনিলমূলক এটা আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? অ্যান্সার হবে সি। আমি লিখে দিয়েছিলাম একটু আগেই, ওখানটা দেখে নিবা যে কি কি কে দিবে হ্যালোফর্ম বিক্রিয়া। তো হ্যালোফর্ম বিক্রিয়ার মধ্যে যেটা আছে সেটাই হবে অ্যান্সার, যে 56 নম্বরে শুধু সি আছে, ঠিক আছে? অ্যান্সার হবে কোনটা বলো তো? সি। আচ্ছা, আর কিছু আর মাত্র 4-5টা কোশ্চেন বাকি আছে, তো সবাই থাকো আর কি। আইইউপ্যাক পদ্ধতিতে গ্লিসারিনের নাম কি বলো তো? আইইউপ্যাক পদ্ধতিতে গ্লিসারিনের নাম কি? এটা ইম্পর্টেন্ট। আইইউপ্যাক পদ্ধতিতে গ্লিসারিনের নাম কি? ঠিক আছে, 1 2 3 প্রোপেন ট্রাইঅল, ঠিক আছে? ট্রাইঅল, গ্লিসারল, ঠিক আছে? গ্লিসারল থেকে ওখান থেকে অল আসছে, ঠিক আছে? 1 2 3 প্রোপেন ট্রাইঅল, এটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ ছিল, এই জন্য আর কি দিলাম। কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? ঠিক আছে, কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? তো ক্যানিজারো বিক্রিয়া দেয় না তার মানে কি হয়? সেটা অ্যালডল বিক্রিয়া দেয়। তাহলে আমরা দেখতে হবে যে কোনটায় আলফা হাইড্রোজেন আছে, বুঝছো? আলফা হাইড্রোজেন যেটা আছে সেটাই কি হবে আমার? আলফা হাইড্রোজেন যেটা আছে সেটাই কি হবে আমার? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তো ক্যানিজারো বিক্রিয়া দেয় না হচ্ছে মানে যেটা ক্যানিজারো বিক্রিয়া দেয় না সেটাই তো তোমার কি দিবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তাহলে আমরা দেখতে হবে যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া আমি ফাইন্ড আউট করি যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কে দিচ্ছে। তো দেখো এখানে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কে দিবে? কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না, ঠিক আছে? তার মানে কোনটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। তো দেখো এখানে দেখো এইটা এখানে যেই কার্বনটা আছে, এই যে কার্যকরী মূলক, এর সাথে যেই তোমার কার্বনটা আছে আলফা কার্বন, এর সাথে যে হাইড্রোজেনটা আছে মানে আলফা হাইড্রোজেন আছে, তার মানে এটা ক্যানিজারো দিবে না, এটা কে দিবে? অ্যালডল দিবে। তাহলে ক্যানিজারো বিক্রিয়া দেয় না, তার মানে এটা কি? অ্যালডল দিবে। বাকি দেখো এটা কিন্তু কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, এখানে আর মূলক যুক্ত আছে বাট কোনো হাইড্রোজেন মূলক নাই, তাহলে এটাও দিবে না। এটা তো বেনজিন রিং, এটাও দেওয়ার কোনো ইয়া নাই। আর এইটা তো দিবেই না, এখানে তো কার্বনের সাথে কোনো মানে এর সাথে কোনো কার্বনই নাই, তাইলে তো আলফা হাইড্রোজেনও নাই। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো? সি হবে। এরপর 59 নাম্বার, যে নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ? নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ? ওই যে সেম কাহিনী, কাইরাল কার্বন আছে, তোমার হচ্ছে কাইরাল কার্বন আর কি ফাইন্ড আউট করতে হবে যেখানে কোনটা কাইরাল কার্বন আছে। তো যেটা কাইরাল কার্বন থাকবে সেটাই হবে কি আমার অ্যান্সার হবে। তো কাইরাল কার্বন ফাইন্ড আউট করবা যে কোনটা কাইরাল কার্বন আছে আর কি। তো দেখো এখানে এ নাম্বারে কাইরাল কার্বন আছে, বাকি কিন্তু কোনোটাই কিন্তু কাইরাল কার্বন নাই। তো অ্যান্সার কোনটা হবে বলো তো? অ্যান্সার হবে এ, ঠিক আছে? সবাইকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আর কিছুক্ষণ থাকো, আর 5 মিনিটের মতো লাগবে। এই শেষ সময় সবাই সাথে থাকো। দেখো 60 নাম্বার কোশ্চেনটা বলছে নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? নিচের কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় বলো তো? একটু আগেই পড়ে আসছিলাম যে ইথানল দেয়, তাহলে ইথানল অ্যান্সার কোনটা হবে? ইথানল। হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কে? হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া দেয় হচ্ছে ইথানল। তাহলে অ্যান্সার কোনটা হবে? ইথানল হবে। একই কোশ্চেন দেখো ঘুরায় পেঁচা 4টা বছর আসছে, 4টা বছরে কিন্তু সেম কোশ্চেন আসে, কোনটা হ্যালোফর্ম দেয় কোনটা হ্যালোফর্ম দেয় না, আয়োডোফর্ম দেয় বা হ্যালোফর্ম দেয়, একই কোশ্চেনই আসতেছে বারবার, ঠিক আছে? তারপরে কোনটির উপস্থিতির কারণে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া সংঘটিত কার উপস্থিতিতে বলো তো? জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl, ঠিক আছে? জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl এর কারণে হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। সবাই কমেন্ট করো তো যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন হয়েছিল? আচ্ছা, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া তোমার উৎপন্ন হয়েছিল কি অ্যালকেন নাকি? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়েছিল কোথা থেকে বলো তো? কার্বনিল মূলক থেকে, ঠিক আছে? অ্যালকেন নাকি অ্যালকিন? অনেকে অ্যালকিন লেখছো, অনেকে অ্যালকেন লেখছো, কোনটা উৎপন্ন হয়েছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায়? অ্যালকেন কিন্তু, ঠিক আছে? অ্যালকিন না, অ্যালকেন। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়েছে, ঠিক আছে? ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়েছে। আচ্ছা, তো দেখো আর কি এরপর লাস্ট একটা কোশ্চেন যে পারক্সাইডের উপস্থিতিতে, ঠিক আছে? পারক্সাইডের উপস্থিতিতে কোনটা উৎপন্ন হয় বলো তো? পারক্সাইডের উপস্থিতিতে সবাই কমেন্ট করো তো। 62 নাম্বার, 62। আচ্ছা, তো তার আগে বলে রাখি যে তোমাদের যে এই যে লাইভ ক্লাস যেগুলো আছে এগুলো কিন্তু আরও সামনে নেওয়া হবে, অনেক কেমিস্ট্রির উপর, বায়োলজির উপর, ফিজিক্সের উপর, কৃষির জন্য তোমাদের যেসব প্রস্তুতি দরকার সব ধরনের ক্লাস নেওয়া হবে। পাশাপাশি তোমাদের এই সব ক্লাসগুলো কিন্তু যারা HSC 23 ব্যাচ আছো তোমাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে এইসব ক্লাসগুলো। তো চেষ্টা করো আর কি তোমাদের নিজেদেরকে আগায় রাখার জন্য এই ক্লাসগুলো নিয়মিত করার। আর পাশাপাশি আর কি আমাদের যে এক্সাম নেওয়া হচ্ছে এই এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো, কারণ শুধুমাত্র কিন্তু পড়লেই হবে না, এক্সাম দিয়ে নিজের অবস্থানটাও যাচাই করতে হবে। তুমি যত এক্সাম দিবা তত আর কি নিজের ভুলগুলো জানতে পারবে আর কি। তো সেজন্য তুমি কি করবা, কোশ্চেন ব্যাংকও ভালো মতো পড়তে হবে। কোশ্চেন ব্যাংকে কিন্তু দেখতেই পাচ্ছ যে কোশ্চেন ব্যাংক থেকে কতটা রিপিট হচ্ছে, একই কোশ্চেন পরের বছর 2-3 বছর বারবার রিপিট হচ্ছে। তাহলে কি চেষ্টা করবা কোশ্চেন ব্যাংকও ভালো মতো পড়ার। তাহলে কোশ্চেন ব্যাংক কিন্তু তোমার আলটিমেটলি পড়াই লাগতেছে। তো কোশ্চেন ব্যাংকের সামনে যে আজকে লাস্ট ডেট ছিল কৃষির, তো মানে কৃষির এই ফর্ম ফিল আপের, তো যারাই ফর্ম ফিল আপ করে ফেলছো তাদের কাজ কি এখন নেক্সট কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংকটা কিনে ফেলা। তো কোশ্চেন ব্যাংক কিনে ফেলে কি করবা, কোশ্চেন ব্যাংক এই যে কৃষি বিচিত্রা যেটা আছে কোশ্চেন ব্যাংকটা এই যে এইটা কেনার পর এখানে যে তোমার রাইটার আছে, রাইটারের এইখানে আর কি করবা, এখানে তোমার নামটা লিখবা আর হচ্ছে ফোন নাম্বারটা লিখে আর কি ওই যেই কাজগুলো বলছি ওই কাজগুলো মানে ওইটা লিখে তুমি হচ্ছে জয়কলি একাডেমি যে ফেসবুক পেজটা আছে ওইখানে আর কি কমেন্ট করে দিবা, তোমাকে আর কি গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, ওখানে বসে এক্সাম দিবা। আর হচ্ছে যেসব আরও নোটস লাগে সব আর কি ওইখানে দেওয়া আছে ওগুলো আর কি পড়ে নিবা,
পড়ে নিবা, পাশাপাশি তোমার আর কি এক্সামগুলো নিয়মিত দেওয়ার ট্রাই করবা। আর এইখানে যে 60টা ফ্রি ক্লাস নেওয়া হবে, অলরেডি 26 নম্বর ক্লাস চলতেছে, আরও এখনও কিন্তু অর্ধেকও শেষ হয়নি, আরও বেশি অনেক ক্লাস বাকি আছে। তো চেষ্টা করবো আর কি ক্লাসগুলো বেশি বেশি করার। তো এই আর কি লাস্ট অবজেক্টিভটা আমরা দেখি 62 নম্বর অবজেক্টিভটা। 62 নম্বর অবজেক্টিভটা সবাই কমেন্ট করে ফেলো তো। পারঅক্সাইডের উপস্থিতিতে মার্কোনিভের বিপরীত ফলাফল দেয় কোনটি? পারঅক্সাইডের উপস্থিতিতে বিপরীত ফলাফল দেয় কোনটি বলো তো? পারঅক্সাইডের উপস্থিতিতে মার্কোনিভের বিপরীত ফলাফল দেয় কোনটি? 62 অ্যান্সার হবে একটাই মাত্র দেয়। আচ্ছা, তোমার হচ্ছে এমনি কিন্তু তোমার যে নিয়মটা আছে যে মার্কোনিভের নিয়ম কিন্তু সবাই দেয়, বাট তোমার পারঅক্সাইডের উপস্থিতিতে মার্কোনিভের বিপরীত ফলাফল যখন বলে দেবে, যখন বিপরীত ফলাফল ঘটে দিবে, এটা কিন্তু তোমার ফ্রি মেকানিজমে ঘটে। তো এইটাকে এটা কে দিবে? শুধু এইটা দেয় শুধুমাত্র HBr দিবে, ঠিক আছে, হাইড্রোজেন ব্রোমাইড, এইটাই শুধুমাত্র দেয়। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো? 62 ডি হবে, HBr। শুধুমাত্র HBr কিন্তু তোমার পারঅক্সাইডের উপস্থিতিতে মার্কোনিভের বিপরীত ফলাফল দেয়, ঠিক আছে। তো আর কি তোমরা যারা কমেন্ট করছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনেকেই ছিল না, আবার অনেকেই আসো, তো যারাই আসো আর কি, তো তোমরা আর কি চেষ্টা করবা নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করার আর কি। আর আজকে তো বলেই দিছিলাম যে একজনকে আর কি তোমার হচ্ছে এর উপর ভিত্তি করে আর কি একটা কৃষি মডেল টেস্ট দেওয়া হবে। তো তার আগে আর কি তোমাদের একটা কোশ্চেন করি আর কি, এই কোশ্চেনের অ্যান্সার সবাই দাও তো। বলো তো বিউটিন 2-তে কোন ধরনের সমানতা দেখা যাবে? বিউটিন 2-তে কোন ধরনের সমানতা দেখা যায়? বিউটিন 2-তে কোন ধরনের সমানতা দেখা যায়? আরেকটা কমেন্ট করবা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। কোনটাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা হয় বলো তো? বিউটেন 2 নাকি প্রোপেন 2 নাকি প্রোপানল 2, কোনটাকে বলো তো আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা হয়? এটা সবাই কমেন্ট করো তো দেখি। আইসোপ্রোপাইল অ্যালকোহল কাকে বলা হয় বলো তো? যে মিথেন 2 নাকি প্রোপানল 2, মিথানল 2, কোনটা আর কি, ঠিক আছে, এইটা বলো তো যে কোনটাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা হয়? আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেতটা বলো তো। তো মনে রাখবা প্রোপানল 2, ঠিক আছে, প্রোপানল 2 এর আরেকটা নাম কি বলো তো? আইসোপ্রোপাইল অ্যালকোহল। একজন কমেন্ট করছো সুরাইয়া আমান। তো প্রোপানল 2 এর আরেকটা নাম কি বলো তো? আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে। ঠিক আছে, তো প্রোপানল 2-কে কি বলা হয় বলো তো? আইসোপ্রোপাইল অ্যালকোহল। তো প্রোপানল 2-কে কি বলা হয় বলো তো? আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই আর কি তোমাদের আজকের মতো আর কি এইটুকুই। তো তোমাদের আজকে আর কি এই যে কৃষি বিশ্ববিদ্যালয় যে মডেল টেস্টের যে বইটা আছে আর কি, এইটা আর কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আর কি তোমরা অনেকেই কমেন্ট করছো, বাট সবাই অ্যাক্টিভ ছিল, বাট সবাইকে তো আসলে দেওয়া পসিবল না। তো সব ভিত্তিতে আর কি আমরা তো তাসনিম আক্তার যে আছে, তো তাসনিম আক্তার, তো তুমি আর কি তোমার যে তাসনিম আক্তার তুমি হচ্ছে এই যে আজকে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে যে মডেল টেস্ট, হ্যাঁ সানজিদা ইসলাম হচ্ছে কাল হাতে পাইছে আর কি। তো আর সানজিদা ইসলাম হচ্ছে তাসনিম আক্তার যে আসো, যিনি আসো, তুমি হচ্ছে আর কি আমাদের যে ফেসবুক পেজটা আছে ওইখানে আর কি মেসেজ দিয়ে দিবা, তোমার নাম এবং কুরিয়ার অ্যাড্রেসটা দিয়ে দিবা, তোমাকে আর কি ওই অ্যাড্রেসে আর কি এই কৃষি মডেলটা যে বইটা আছে এটা আর কি পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তোমার যে জয়কলি একাডেমি যে ফেসবুক পেজটা আছে ওইখানে মেসেজ দেওয়া, জয়কলি একাডেমি, ঠিক আছে, জয়কলির এই পেজটা না, জয়কলি একাডেমি যে পেজটা আছে ওইখানে আর কি মেসেজ দিবা, তোমার অ্যাড্রেসে আর কি এই বইটা পাঠিয়ে দেওয়া হবে। তো তোমরা আর কি সামনে যেসব ক্লাস আছে ওইসব ক্লাসেও আর কি বাকি যারা আছে তোমরা মন খারাপ করো না, তোমাদের সামনে যেসব ক্লাস নেওয়া হবে ওইসব ক্লাসে তোমরা কমেন্ট করো, অ্যাক্টিভ থাকো, তোমাদেরকে ইনশাল্লাহ এই কৃষি মডেল টেস্টের বইটা সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে। জাস্ট তোমাদের কি করতে হবে, ক্লাসের ফার্স্ট টু লাস্ট কমেন্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, বেশি বেশি আর কি ক্লাসটা শেয়ার করতে হবে আর কি, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো প্রবলেম ফেস করো আমার আইডিতে মেসেজ দিতে পারো, আমার আইডির লিঙ্ক কমেন্টে দিয়ে দিব, তোমরা আর কি কমেন্ট করে আমাকে জানাতে পারো বা আমাকে মেসেজ করে জানাতে পারো। তো সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ জয়কলির সাথে থাকার জন্য।